হ্যালো, আমার Hello, আওয়াজ ma'am. শুনতে পাচ্ছে সবাই? Yes, madam. হ্যাঁ ম্যাম। হ্যাঁ, একটু এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমি চেষ্টা করছি স্ক্রিনটা শেয়ার করার। নমস্কার, অনরিক্সা ইনসাইটে সবাইকে স্বাগত। আমাদের আর মাত্র কয়েকদিন বাকি আছে এক্সাম আসতে। তো সেই এক্সামের ভিত্তিতে আমরা তো মানে ডিটেলসে আমরা ক্লাস এর আগে করেছি, কিন্তু অন্তিম মুহূর্তে আমাদের একটু গাইডেন্স আবার লাগে এক্সামের আগে। কিছু কিছু বিষয়ে যেগুলো আমাদের আরেকবার পড়তে হয়, সেই বিষয়গুলোকেই আধার করে আমরা একটি 4 দিনের প্লে করেছি, যার মধ্যে ম্যাম আমাদের স্বয়ম্ভা ম্যাম আমাদের ব্যাকরণের দিকটা পুরো একবার রিভিশন করাবেন, বা এক্সামের ভিত্তিতে কোন কোন জিনিসগুলো আরেকবার একটু দেখলে, আরেকবার কিভাবে এক্সামের জন্য আরেকটু কি আমাদের এফর্ট দিলে ভালো হয় সেগুলো ম্যাম করবেন। এবং বাকি তোমাদের যে বেদ সাহিত্য দর্শন, বেদ সাহিত্য ভাগগুলি আছে সেগুলো নিয়ে আমি আসবো খুব শীঘ্রই। আজকে আজকে তার প্রথম ক্লাস এই রিভিশন সিরিজের। আজকে ম্যাম তোমাদের ব্যাকরণের দিকগুলো বোঝাবে। ম্যাম। হ্যাঁ, আজকে আমরা ব্যাকরণের পার্টটা নিয়ে আলোচনা করব। এখানে আমরা মেনলি যেটা দেখব সেটা হচ্ছে, এতদিন আমরা ডিটেইলে পড়েছি, প্রত্যেকটা টপিক পার্ট ওয়াইজ পড়েছি, কিন্তু মানে কম্পিটিটিভ এক্সামের জন্য বলা ভালো যে যখন আমরা এই ধরনের পরীক্ষাগুলো দিতে যাই তখন আমাদের বেশি মুখস্থ করার থেকেও বেশি জরুরি হচ্ছে কিভাবে মুখস্থ করব। এবং পরীক্ষায় যখন মাল্টিপল চয়েস কোশ্চেন আসে তখন সেখানে কিভাবে আমরা উত্তর দিলে সেটা সঠিক হওয়ার চান্স বেশি থাকে। কারণ এটা সত্যি কথাই যে মাল্টিপল চয়েস কোশ্চেনে বিশেষ করে যেখানে উদাহরণ ইত্যাদি বেশি আসে সেখানে কিন্তু মানে সব সময় যে আমি যেটা স্টাডি মেটেরিয়ালে পড়ে যাচ্ছি বা বই থেকে পড়ে যাচ্ছি সেটা কিন্তু যথেষ্ট নয়, যথেষ্ট নাও হতে পারে। মানে পার্টিকুলার সেই উদাহরণটাই যে আসবে এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমরা একটা গেস করে পড়ে যাই বটে যে হ্যাঁ এই উদাহরণগুলো আমার কমন, বা এক একটা পরীক্ষা এক একটা বই ফলো করা হয়। যেমন আমরা নেট পরীক্ষা যখন দেই তখন নেট পরীক্ষার ক্ষেত্রে আমরা যেমন ফলো করি যে ব্যাকরণের ক্ষেত্রে সিদ্ধান্ত কৌমুদী, লঘু সিদ্ধান্ত কৌমুদী, এইগুলো থেকে প্রশ্ন বেশি আসে। উদাহরণ আসলেও বা সূত্র আসলেও বা কিছু আসলেও সেইখানকার সেই বইয়ের সূত্র, সেই বইয়ের উদাহরণ, ওগুলো বেশি ফলো করো কোশ্চেন করার সময়। তো ফলে আমাদের একটা থাকে কি যে আমি ওই বইয়ের পার্সপেক্টিভ থেকে যদি আমরা উদাহরণগুলো বা সূত্রগুলো পড়ে যাই তাহলে আমাদের একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার যখন আমি এসএসসি দিতে যাচ্ছি আমাকে খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে স্কুলের এক্সাম। তো এখানে কিন্তু আমি যদি পড়ার সময় সিদ্ধান্ত কৌমুদী বা লঘু সিদ্ধান্ত কৌমুদী ব্যাকরণের ক্ষেত্রে ফলো করি তাহলে কিন্তু আমার হবে না, কারণ ওখান থেকে প্রশ্ন আসে না। এসএসসি ইত্যাদি যখন স্কুল ভিত্তিক যে কম্পিটিটিভ এক্সাম গুলো হয় ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে, সেখানে ফলো করা হয় মেনলি পানিনিয়ম আর হচ্ছে বিদ্যাসাগর মহাশয়ের ব্যাকরণ কৌমুদী। তো ফলে আমাকে যদি বই পড়তে হয় তাহলে আমাকে সেইখান থেকে সেইটা রিলেটেড নিয়ম, সেইটা রিলেটেড উদাহরণগুলো দেখাই হচ্ছে বেস্ট। তাতে করে উদাহরণ কমন পড়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি নিজেও যতটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ঘেঁটেছি তাতে করে আমি ওইটাই দেখেছি যে ওইখান থেকে উদাহরণ বেশি এসছে। এবার আমার কথা হচ্ছে যে
অনেক সময় কি হয়, প্রশ্ন বেশি সোজা করতে গিয়ে যিনি প্রশ্ন করছেন তিনি হয়তো ভাবলেন যে না, বইয়ের উদাহরণটা বেশি কঠিন আছে, ওই নিয়মের উপর ভিত্তি করে আমি একটা সহজ উদাহরণ দিই। হয়তো দেখা গেল, যেমন কথার কথা বলছি, যে তৎপুরুষ সমাসের উদাহরণ হচ্ছে রাজ্ঞ পুরুষঃ রাজ পুরুষঃ। এবার এই উদাহরণটা এত সহজ, এত প্রচলিত উদাহরণ, কিন্তু দেখা গেল ব্যাকরণ কৌমুদীতে এই উদাহরণটা নেই কোনো কারণে। আর যিনি প্রশ্ন করছেন তিনি ভাবলেন যে বইয়ের উদাহরণগুলো বেশি কঠিন আছে, থাক আমি একটা সহজ দেই, উনি ওইটাই দিলেন। এবার আমি যদি পরীক্ষার হলে গিয়ে বলি আমি যতগুলো উদাহরণ করেছিলাম ওর মধ্যে রাজপুরুষটা ছিল না, তখন হচ্ছে কি হবে, এটা কোনো যুক্তিযুক্ত কথা না। সেই জন্য আমাকে পড়তে হবে এমন ভাবে যাতে আমি উদাহরণ পড়ার থেকে বেশি যাতে সিমিলার উদাহরণ আমি যাতে অ্যান্সার করতে পারি। মক টেস্ট ইত্যাদির অর্থ ওইটাই, ওই জন্যই আমরা দেই, যে যাতে করে কোশ্চেনের কত রকমের ভ্যারাইটি হয়, কতগুলো আমরা অ্যান্সার করতে পারছি, সিমিলার উদাহরণের মধ্যে কতটা সঠিক করতে পারছি, সেই বিষয়গুলো যাতে আমাদের পরিষ্কার হয়, যে কতগুলো প্রশ্নের উত্তর, কতগুলো সিমিলার অ্যান্সার আমরা সঠিক করতে পারছি। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আলোচনা করব। আর একটা বিষয় থাকে পরীক্ষার ক্ষেত্রে, যেটা আমি একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে সঠিক অনুমান। অনেক সময় যখন আমাদের উদাহরণ কমন পড়ে না, বা আমি যা পড়ে গেছি সেখান থেকে হয়তো পড়লো না, বা প্রশ্নটা হয়তো ঘুরিয়ে এলো, ডাইরেক্ট আমি অ্যান্সার আমি করতে পারছি না বা আমার মনে নেই, সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে কিভাবে অনুমান করলে, কতটা অনুমান করলে আমার একদম ঠিকঠাক ঢিলটা ঠিক জায়গায় পড়বে? সেক্ষেত্রেও আমি বলছি না যে 100% হয়, সব ক্ষেত্রে সঠিক হওয়া সম্ভব। কিছু প্রশ্ন থাকেই এমন যে যেগুলো একদম পার্টিকুলারলি, যেমন আমাকে যদি কোনো একটা সূত্র জিজ্ঞাসা করে কিছু, যে এই উদাহরণটা কোন সূত্র দিয়ে হয়েছে, বা এই নিয়মটা কোন সূত্রের অন্তর্গত, বা এই উদাহরণটা কোন সূত্রের আন্ডারে পড়ে, সেখানে যেমন সূত্র না জানলে গেস করা মুশকিল, কারণ সূত্র আমি কোনো রকম অনুমান দিয়ে আমি সূত্র অনুমান করতে পারবো না। তো সেই জন্য সূত্রটা না জানলে তখন হয়তো আমার সঠিক অ্যান্সার হওয়ার চান্স কম, বা সঠিক অ্যান্সার হলো না। কিন্তু কিন্তু 80% ক্ষেত্রে চান্স আছে যে সঠিক অনুমান করলে না জানা সত্ত্বেও অনুমানটা সঠিক জায়গায় আমার লাগতে পারে। সেই রকম কিছু জায়গা নিয়েও আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমরা দেখব যে উদাহরণ পড়ার ক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলো, প্রশ্নের টাইপ বা ভ্যারাইটি অনুযায়ী কোন বিষয়গুলো আমাদের খেয়াল করে পড়তে হবে, সেইটা আমরা আগে দেখব। সমাজটা আমরা সবার লাস্ট করেছিলাম, সমাজ দিয়ে আমরা শেষ করেছিলাম, অতএব আমি সমাজ দিয়েই শুরু করছি। সবাই দেখতে পাচ্ছ আশা করি। ম্যাম আচ্ছা, পেজটা একটু জুম করে নিন, তাহলে একটু হ্যাঁ হ্যাঁ পড়তে সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রথমে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কেবল সমাস আছে। কেবল সমাসের ক্ষেত্রে গেস সাধারণত করা যায় না, কারণ ওর উদাহরণ নির্দিষ্ট থাকে। তবে হ্যাঁ,
একটা জিনিস এক্ষেত্রে আমি পদ্ধতি বলতে পারি, সেটা হচ্ছে আমাদের যেহেতু মাল্টিপল চয়েস কোশ্চেন, আমাদের কাছে অপশন আছে, মানে আমাকে নিজেকে উত্তর দিতে হচ্ছে না, আমাকে অপশনে অলরেডি উত্তরটা আছে, শুধু আমাকে সঠিক উত্তরটা বাছতে হবে। তো এখন এই অবস্থাতে আমার কাছে যখন 4টে অপশন আছে এবং আমাকে প্রশ্ন করা হচ্ছে যে এর মধ্যে কেবল সমাস কোনটি, তো আমাকে আগে প্রথমেই দেখতে হবে যে 4টে অপশনের মধ্যে নিশ্চয়ই একটা অপশন এরকম থাকবে যেটা অন্যান্য সমাসের উদাহরণ নয়। সেক্ষেত্রে আমাকে উত্তর দেওয়ার সময় ভাবনাটা এরকম লাগলে চলবে না যে কোনটা কেবল সমাসের উদাহরণ, আমাকে দেখতে হবে কোনটা কেবল সমাসের উদাহরণ নয়। নেগেটিভ দিক থেকে চিন্তা করো, ওই 4টে অপশনের মধ্যে কোনটা কেবল সমাসের উদাহরণ তুমি জানো না, হয়তো তুমি কেবল সমাসের যে উদাহরণগুলো পড়ে গেছো তার মধ্যে নয়, মানে তার মধ্যে নেই, কিন্তু হয়তো দেখা গেল অন্যান্য যে অপশন 3টা আছে সেই অপশন 3টা অন্যান্য সমাসের, কোনটা হয়তো কর্মধারয়ের, কোনটা দ্বন্দ্বের, কোনটা বহুব্রীহি, সেগুলো হয়তো তোমার জানা, বা তুমি আন্দাজ করতে পারছো যে না সমাসের টাইপ অনুযায়ী এইগুলো অমুক সমাসের আন্ডারে পড়বে। হয়তো কোথাও কর্মধারয় হলো কোনটা, যে তুমি বুঝতে পারছো যে এটা কর্মধারয়, বা কোনটা বহুব্রীহি তুমি বুঝতে পারছো বহুব্রীহি, ওটা দ্বন্দ্ব তুমি বুঝতে পারছো দ্বন্দ্ব। তো তখন ওইটা চিন্তা করো না যে কোনটা কেবল সমাসের উদাহরণ, এটা চিন্তা করো যে কোনটা নয়। এইভাবে যদি চিন্তা করো তাহলে কি হবে, 3টে অপশন অলরেডি তোমার বাতিল হয়ে যাবে ওখান থেকে, যেটা পড়ে থাকবে ওইটাই কেবল সমাসের উদাহরণ। যে ক্ষেত্রে জানা আছে সেক্ষেত্রে আমি বলছি না, সেক্ষেত্রে তুমি জানোই ওটা কেবল সমাস না দ্বন্দ্ব সমাস না বহুব্রীহি সমাস, তোমার যদি উদাহরণ মুখস্থ থেকে থাকে, জানা থেকে থাকে। কিন্তু যদি না জানা থাকে তাহলে হচ্ছে এই পদ্ধতি, যে কোনটা নয় কোনটা নয়, এভাবে চিন্তা করো। যেমন ধরো আমি বললাম যে একটা উদাহরণ আমার সামনে দেওয়া আছে, বাগার্থৌ ইব বা বাগার্থাবিব, এই কথাটা আছে, ঠিক আছে। তো এখন বাগার্থাবিব বা বাগার্থৌ ইব দিয়ে আমাকে বললো যে এটা কি সমাস, আমি একটু ঘুরিয়েই বললাম যে এটা কি সমাস, দিয়ে আমার কাছে হয়তো অপশন দেওয়া আছে দ্বন্দ্ব, বহুব্রীহি, কর্মধারয়, কেবল সমাস। তাহলে আমাকে দেখতে হবে যে এর মধ্যে কোনগুলো এই উদাহরণের এগেনস্টে সমাস হওয়ার সম্ভাবনা নেই, একদম বাতিল, হওয়া সম্ভবই নয়। তো আমার যদি অপশনে দ্বন্দ্ব থাকে আমি তাকে প্রথমেই বাদ দিতে পারি, কারণ বাগার্থৌ ইব ওখানে দ্বন্দ্ব সমাস হওয়ার কোনো সিন নেই, কখনো ভাবেই হবে না। দ্বিতীয় অপশন ধরো বহুব্রীহি আছে, তো বহুব্রীহি থাকলে যস্য, যস্যা, অস্য, অস্যা, অস্মিন, এরকম কিছু একটা থাকে বহুব্রীহি সমাসের শেষে, যে কারণ আমার তো অন্য পদার্থ প্রধান বহুব্রীহি না, তো ফলে অন্য পদার্থটাকে তো বোঝাতে হবে ব্যাস বাক্যের মধ্যে দিয়ে। তো কাজে বহুব্রীহি সমাসে ওই যে অন্য পদার্থ প্রধান, ওই অন্য পদার্থটাকে বোঝানোর জন্য যস্যা, যস্য, অস্মিন, অস্যা, অস্য এইরকম থাকে ব্যাস বাক্য। তো ওইটা যেহেতু নেই তাহলে আমার বহুব্রীহি বাদ অপশন থেকে। এবার এবার তোমার মনে হতে পারে না উপমান উপমিত কর্মধারয়তেও তো ইব থাকে, তাহলে কর্মধারয় হতেই পারে। তো সেক্ষেত্রে তুমি চিন্তা করো, তুমি যে নিয়ম করেছো যে উপমান উপমিত এই দু ধরনের কর্মধারয় সমাসে একমাত্র ইব পাই আমরা, রূপকে পাই না, রূপকে এব থাকে। তো ইব থাকে দুটোতে, একটা হচ্ছে উপমান, একটা হচ্ছে উপমিত। তো উপমানের ক্ষেত্রেও আমরা বাদ দিতে পারি, তার কারণ উপমানের ক্ষেত্রে হচ্ছে ইবটা মাঝখানে থাকে, যেমন মেঘ ইব শ্যাম, মেঘের মতন শ্যাম বর্ণ। তো মেঘ ইব শ্যাম উপমান কর্মধারয় কখনোই কি হয় না, ইব আগে বা পরে থাকে না, মাঝখানে থাকে। উপমান বাচক শব্দ আর সামান্য ধর্মবাচক শব্দ এই দুটোর মাঝখানে ইব থাকে।
যে মেঘের সঙ্গে তুলনা করা হচ্ছে, মেঘ হচ্ছে উপমান, আর কিসের তুলনা করা হচ্ছে না বর্ণের তুলনা করা হচ্ছে, যে মেঘের মতো শ্যাম বর্ণ। তো সাধারণ ধর্মবাচক শব্দ হচ্ছে শ্যাম। তো এই দুটোর মাঝখানে থাকে ইব। এখানে উপমেয় থাকে না। উপমেয় মানে হচ্ছে যাকে তুলনা করছি। আমি এখানে বলছি না যে মেঘের মতো শ্যামবর্ণ কার, আমি কাকে তুলনা করছি, শুধু বলছি কার সঙ্গে তুলনা করছি। আর কিসের তুলনা করছি না, তুলনাটা হচ্ছে বর্ণ নিয়ে, মানে সাদৃশ্যটা হচ্ছে বর্ণে। মেঘের যার কথা বলছি তার বর্ণটা মেঘের মতন শ্যাম। তো এইরকম হলে উপমান কর্মধারয় হয়। তো উপমান কর্মধারয় আমরা কি দেখছি যে ইব হচ্ছে মাঝখানে থাকে, তার মানে উপমান কর্মধারয় হবে না, কারণ এখানে বাগ অর্থ ইবতে, ইব শেষে আছে। এখন তোমার মনে হতে পারে তো উপমিত হতে পারে, উপমিততে তো শেষে থাকে, যেমন পুরুষঃ ব্যাঘ্র ইব, পুরুষ ব্যাঘ্র। তো সেখানে আমরা ব্যাঘ্র কি করি, পুরুষঃ ব্যাঘ্র ইব, তো ওখানে শেষে থাকে। তখন আমাকে কি দেখতে হবে যে না শেষে থাকে, কিন্তু সেখানে কি থাকে, উপমেয় আর উপমান দুটো থাকে। উপমিত কর্মধারয় সমাসে উপমান ও উপমিত বলছি, উপমান আর উপমেয় দুটো শব্দের ব্যবহার হয়। যেমন পুরুষঃ ব্যাঘ্র ইব, তার মানে পুরুষকে তুলনা করছি, কার সাথে তুলনা করছি, বাঘের সাথে তুলনা করছি। তাহলে যার সাথে তুলনা করছি আর যাকে তুলনা করছি দুটোই আমার ওখানে আছে। কিন্তু বাঘ অর্থ ইবতে আমি কি দেখতে পাচ্ছি, এখানে বাঘ অর্থ ইব মানে হচ্ছে শব্দ এবং অর্থের মতো। এখানে আমি বলছি না যে শব্দকে অর্থের সাথে তুলনা করা হচ্ছে না, শব্দার্থের মতো, এইটা হচ্ছে অর্থ, বাঘ অর্থাবিব। তো ফলে এখানে উপমিত কর্মধারয় হওয়ারও চান্স নেই। যদি বলতাম যে অর্থ শব্দের মতো বা শব্দ অর্থের মতো, তাহলে আমার একটা চান্স ছিল উপমিত কর্মধারয় হতে পারে, কিন্তু সেটা আমি বলছি না, তার মানে এখানে কর্মধারয়ও হবে না, আর কোনো কর্মধারয় সমাসে ইব আসবে না। তো কাজেই অন্তত শেষে তো আসবেই না, তো কাজেই আমি কর্মধারয় অপশন থেকে বাদ দিতে পারি। তাহলে যখন আমার এইভাবে দ্বন্দ্ব বহুব্রী কর্মধারয় বাদ হয়ে গেল, তখন আমার পড়ে থাকলো কেবল সমাস। তখন আমি চোখ বুঝে বলতে পারি যে ওইটাই হবে। আর যদি না হয় তাহলে অপশন ভুল আছে, প্রশ্নই ভুল আছে। তখন তুমি এমনিতেও যে উত্তরই করো না কেন, তুমি এমনিতেও নাম্বার পাবে, অমনিতেও নাম্বার পাবে, প্রশ্ন যদি ভুল হয়ে থাকে। কিন্তু যদি আমার প্রশ্ন ঠিক হয়ে থাকে তাহলে আমার তিনটে আমার বাদ হয়ে যাবে, একটাই অপশন আমার সঠিক করে থাকবে। আর যদি আমি নিয়ম জানি তাহলে আমি এমনিতেই বুঝতে পারবো। কেমন করে না, একটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখানে একটা বার্তিক আছে যে ইবেন সমাস বিভক্তি অলোপশ্চ, যে ইব শব্দের সাথে কেবল সমাস হয় এবং সেক্ষেত্রে বিভক্তির লোপ হয় না। তো এটাও একটা, এই নিয়মটা যদি আমার পড়ার সময় খেয়াল করে আমি পড়ি তাহলে কিন্তু এটাও একটা প্লাস পয়েন্ট, যে বাগ অর্থাবিবতে আমি এমনিতেও বুঝতে পারবো যে এটা কেবল সমাস হয়েছে। কেন না, বাগ, খেয়াল করে দেখো, বাগ অর্থ ইব, এখানে ইব শব্দের সাথে সমাস তো হয়েছে, প্লাস কি হয়েছে, বাগ অর্থ, এখানে বিভক্তির লোপ হয়নি। বাগ অর্থতে যেরকম আমার দ্বিবচন থাকার কথা সেই রকমই আছে, প্রথমার দ্বিবচন আছে, নরও। তো কাজে আমি ওখানে এমনি বুঝতে পারবো যে ওটা কেবল সমাসই অপশনের সঙ্গে যাবে, কারণ ওই নিয়মই ওটা আছে। তো এইরকম যে জানা যদি থাকে, কনফার্ম যদি আমি থাকি তাহলে এক নম্বর একরকম, আর যদি জানা না থাকে, অনুমানের ভিত্তিতে আমাকে যদি উত্তর দিতে হয় তাহলে আরেক রকম। অনুমানটা আমাকে সঠিকভাবে করতে হবে, বিনা লজিকে অনুমান করা যাবে না। যেরকম যেটা অ্যান্সার হওয়া সম্ভবই নয়, সেখানে আমি যদি অন্ধকারে ঢিল ছুরি, সেই অপশনে যদি আমি গোল করি, তো সেটা কোনো কাজের কথা নয়। তাহলে আমার ওখানে মানে লাগার চান্স 50-50 থাকবে, মানে যেটাকে আমরা সোজা কথায় বলি তুক্কা মারা, যে লাগলে লাগলো, না লাগলে না লাগলো। কিন্তু ওরকম ভাবে অনুমান করে কোনো লাভ নেই, ওতে প্রশ্ন সঠিক হওয়ার উত্তর সঠিক হওয়ার চান্স থাকে না। আচ্ছা, তো এখানে কেবল সমাসের ক্ষেত্রে আমি এক দুটো জায়গা মেনশন করার চেষ্টা করব, যেখানে যেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি, কোন কোন জায়গাতে আমাদের কনফিউশন হয়, কোথায় কোথায় আমাদের ভুল হয়।
যেমন প্রথম উদাহরণটাই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, ন একঃ অনেকঃ। তো ন একঃ, সরি অনেকঃ বলছি, ন একঃ নৈকঃ। তো এইখানে দেখো ন একঃ অনেকঃ হয়, যদি অনেক হয় তাহলে তৎপুরুষ সমাস, নয় তৎপুরুষ সমাস। আর যদি নৈক হয় তাহলে কেবল সমাস। ব্যাস বাক্য কিন্তু সেম, কিন্তু আমার সমাসবদ্ধ যে পদ সেই পদে ভেদ আছে। এবং যখন আমাদের থাকবে, সাধারণত সমস্ত পদ দিয়েই থাকে, মানে নৈক পদটা দিয়ে হয়তো বলবে যেটা কি ধরনের সমাস। ব্যাস বাক্য দিয়ে না থাকার চান্সই বেশি, কিন্তু থাকতেও পারে, সেটা কোনো গ্যারান্টি নেই, তবে না থাকার চান্সই বেশি। যেহেতু ন এক ব্যাস বাক্য দিয়ে যদি প্রশ্ন করে যে কোন সমাস হবে, তাহলে সেখানে কেবল সমাস মানে নৈক অনেক দুটো হওয়ারই চান্স আছে। তো সেক্ষেত্রে একটা উত্তরকে বেছে নেওয়া সম্ভব হবে না, সেই জন্য সাধারণত প্রশ্নকর্তারা ওরকম উদাহরণ বা ওরকম অ্যাভয়েড করার চেষ্টা করেন যে যেখানে দুটো উত্তর হওয়া সম্ভব। কারণ আমি অ্যান্সার তো অপশন তো আমি দুটো সিলেক্ট করতে পারবো না, একটাই হবে। তো সেই জন্য তারা এমন মানে করেন না যেখানে বিকল্প দুটো হওয়ার সম্ভাবনা বেশি। তো সেই জন্য যদি থাকে তাহলে হয়তো নৈক দিয়েই থাকবে, যে নৈক বা অনেক দিয়ে বলবে কি ধরনের সমাস। তো অনেক হলে তৎপুরুষ, নৈক হলে কেবল সমাস। এখানে কিন্তু একটা ভুল হওয়ার সম্ভাবনা আমাদের আছে, যেহেতু একরকম। তারপরে যেমন পরের উদাহরণটাই দেখো, পূর্বম অদৃষ্ট অদৃষ্ট পূর্ব। এই এবার পূর্বম অদৃষ্ট থাকলে বোঝা একটু সহজ, কিন্তু যদি সমস্ত পদটা দিয়ে দেয় যে অদৃষ্ট পূর্ব, কি সমাস, আমাদের চট করে ওই অদৃষ্টটা দেখলেই মনে হয় কি তাহলে হয় তৎপুরুষ, নাহলে বহুব্রীহি হবে। নয় বহুব্রীহি হতে পারে, যেহেতু ওই নয়ের ব্যাপারটা একটা আছে, অদৃষ্ট মানে নদৃষ্ট। তাহলে অদৃষ্ট যখনই আছে তার মানে আমাদের একটা স্বাভাবিক ব্রেন কাজ করে যে তাহলে তৎপুরুষ বা বহুব্রীহি, কেবল সমাজটা চট করে মাথায় আসবে না। তো ওই জন্য এই উদাহরণগুলো একটু ভালো করে দেখতে হবে, কারণ যেখানে ঘাটার সম্ভাবনা বেশি থাকে সেই রকম উদাহরণ সাধারণত দেয়। এসএসসি জাতীয় যে পরীক্ষাগুলো হয়, কম্পিটিটিভ পরীক্ষা, সেগুলোতে কিন্তু কোশ্চেন খুব কঠিন হয় না, কিন্তু অপশন গুলো এরকম দেয়, এমন ভাবে বিকল্পগুলো রাখে যাতে কনফিউশন বেশি হয়। যে কনফিউশন মানে এটাও ঠিক এটাও ঠিক, এটাও হতে পারে ওটাও হতে পারে, চট করে ওইটুকু সময়ের মধ্যে সঠিক অপশনটা বাছা সম্ভব হয় না। সেজন্য প্রশ্ন কঠিন বলতে ওই অর্থে কঠিন, এমনিতে কোশ্চেনের মান খুব কিন্তু কঠিন হয় না। সব ধরনের পরীক্ষার্থীর জন্যই হচ্ছে প্রশ্ন রাখা হয়, সেজন্য মান খুব কঠিন হয় না। যে এমন উদাহরণ দেবে না যেটা কেউ কোনোদিন নামই শোনেনি বা কোনো বইতে পাওয়া যায় না, বা এমন উদাহরণও দেবে না যেটা তোমার ধরো মানে কোনো উচ্চতর গ্রন্থে বা ব্যাকরণের খুব বড় উঁচু গ্রন্থে ব্যবহার হয়, দেবে না। ব্যবহার করা হয় সাধারণত সহজ উদাহরণগুলো। বড় জোর কি হতে পারে, সাহিত্য থেকে অনেক সময় উদাহরণ দেয়। যেমন ধরো তোমার সমাসের উদাহরণের মধ্যে ব্যুরোস্কোপ। তো ব্যুরোস্কোপ বিশেষ খণ্ড, এটা সাহিত্যের উদাহরণ, তো ওখান থেকে দিয়ে দেয় ব্যুরোস্কোপ কথাটা তুলে, বা অভিজ্ঞান শাকুন্তলম থেকে একটা ওয়ার্ড তুলে দিয়ে দিল, বা এই যে বাঘ অর্থাভিব রঘুবংশ থেকে ওয়ার্ড তুলে দিয়ে দিল। এগুলো হচ্ছে কি সাহিত্যের উদাহরণ, কিন্তু খুব প্রচলিত শব্দ, যারা সাহিত্য পড়ে, সংস্কৃত সাহিত্য পড়েছে, তারা এই ওয়ার্ড গুলোর সঙ্গে পরিচিত। কিন্তু যখন আমরা সাহিত্যে পড়ি তখন আমরা সমাস ইত্যাদি তো খেয়াল করে পড়ি না, না। তো সেই জন্য চট করে শুনলে মনে হয় যে হ্যাঁ ওয়ার্ডটা তো জানি, কিন্তু এর সমাসটা কি। তো দেয় সাধারণত ওইখান থেকে, যে হয় তোমার জানা কোনো টেক্সট থেকে ওয়ার্ড তুলে দেবে, আর না হলে সিম্পল ব্যাকরণ বইতে যে ওয়ার্ড আছে বা প্রচলিত ওয়ার্ড তার মধ্যে থেকেই দেবে। খুব কঠিন উচ্চতর গ্রন্থ থেকে খুব কঠিন উদাহরণ বা নাম শোনা যায়নি এরকম ধরনের উদাহরণ ব্যবহার করা হয় না এই ধরনের পরীক্ষাতে। ওইটা নিয়ে চিন্তা নেই, শুধু আমাকে কি করতে হবে, সঠিক অনুমান করতে হবে, কারণ অপশন ঘাটা থাকে, এমন অপশন থাকে যেটাতে ঘেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন এই অদৃষ্ট পূর্বটা বললাম।
যে অদৃষ্ট পূর্ব, ওই অদৃষ্ট কথাটা শুরুতে আছে, ওইটা দেখলেই আগে মনে হয় যে তৎপুরুষ বা বহুব্রীহি হতে পারে, নয় তৎপুরুষ বা নয় বহুব্রীহি। কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে কেবল সমাস, কারণ ওর ব্যাস বাক্যটা দেখো, পূর্বম অদৃষ্ট। এটা না দ্বন্দ্ব সমাসে যাবে, না তৎপুরুষে যাবে, না বহুব্রীহিতে যাবে, না কর্মধারয়তে যাবে, কিন্তু কনফিউশন হয়। পরের দু তিনটে উদাহরণও দেখো এইরকমই, ন সংহতাহ ন সংহতাহ। এইখানে যেমন একটা খেয়াল করার বিষয়, ন সংহতাহ অসংহতা যদি থাকে তাহলে তৎপুরুষ। নয় তৎপুরুষ সমাসে অ কথাটা অবশ্যই আসবে, অ বা অন, যেরকম ন অশ্ব অনশ্বঃ, ন ঘটঃ অঘটঃ, ন পটঃ অপটঃ, অ বা অন, ন ব্রাহ্মণঃ অব্রাহ্মণঃ। নয় তৎপুরুষ সমাস যদি হয় তাহলে অ বা অন অবশ্যই আসবে। সেই জন্য যদি ন সংহতা এরকম থাকে বা ন সংহত এরকম যদি থাকে, তাহলে সেখানে নয় তৎপুরুষ হবে না, কারণ এখানে ন আছে, ডাইরেক্ট ন কথাটা আছে, অ নেই। তো সেই জন্য ওখানে তুমি নয় তৎপুরুষ মানে তৎপুরুষে যদি অপশনে থাকে ওটাকে বাদ দিতে পারো। তারপর যেমন ন ভিন্ন বৃত্তয়, ন ভিন্ন বৃত্তয়, এখানেও দেখো অ নেই। যদি অভিন্ন বৃত্তয় থাকতো তাহলে আমার নৈন বহুব্রীহি হতেও পারত, যে যাদের হৃদয় এক সমান, মানে যাদের হৃদয়ের ভাবনা ভিন্ন নয়, ন ভিন্ন বৃত্তয় এসাম, এরকম যদি থাকতো অভিন্ন বৃত্তয় তাহলে হতে পারতো নৈন বহুব্রীহি। কিন্তু যেহেতু আমার ন কথাটা আছে, অ নেই, অতএব আমার নয় তৎপুরুষও হবে না, নয় বহুব্রীহিও হবে না। সেখানে আমি ওই দুটোকে অপশন থেকে বাদ দিতে পারি, আর ওই দুটোকে বাদ দিলে বাকি তোমার অন্য সমাজটা হওয়ার চান্স নেই, কারণ কোথাও তোমার ন ওরকম আসবে না। তো তুমি নিশ্চিন্তে ওখানে কেবল সমাস করতে পারো। কেবল সমাসের যেটা মেন ক্রাইটেরিয়া সেটা হচ্ছে দ্বন্দ্ব, বহুব্রীহি, তৎপুরুষ, অব্যয়ীভাব। এই চারটে যে সমাসের মুখ্য ভেদ, এই চারটার কোনোটার ক্যাটাগরিতেই যে সমাস পড়ে না, অর্থাৎ এই চারটের যে বিভিন্ন সূত্র আছে সেই সূত্র দিয়ে যেখানে সমাস হয় না, মানে যে সমাস আমার দ্বন্দ্ব হবে না, বহুব্রীহিতেও ফেলতে পারবো না, অব্যয়ীভাবের আন্ডারেও ফেলতে পারবো না, কর্মধারয় ইত্যাদিও হবে না, যেটা ওই চারটে গ্রুপে পড়ে না, সেটাই হচ্ছে কেবল সমাস। সেই জন্য কেবল সমাস কোনটা সেটা বাঁচতে গেলে আগে আমাকে কোনগুলো নয় সেটা আমাকে আগে দেখতে হবে, কারণ আমি যখনই ওই নয়া অপশন গুলোকে বাদ দিয়ে দেবো তখন যেটা পড়ে থাকবে সেটাই হবে কেবল সমাস। নয় এই কথা, নয় কথা, এখানে আমার নয় এই কথা, অনেক কথা নেই। অনেক কথা থাকলে আমার তৎপুরুষের চান্স আছে, কিন্তু যেহেতু নই কথা আছে সেখানে আমার কেবল। এইরকম ছোট ছোট জিনিসগুলো পড়ার সময় কিন্তু, যখন এখন তো লাস্ট রিভিশনের টাইম, এখন তোমরা আগে যেরকম পড়েছো, এখন ফাইনাল পড়বে, ফাইনাল রিভিশন করবে, ফাইনালি দেখবে, ফাইনালি মুখস্থ করবে। সেই জন্য এখন একটু মুখস্থ করার সময় চোখ কান খোলা রেখে মুখস্থ করতে হবে, যে শুধু একটানা পড়ে গেলাম, যেটাকে আমরা রটন্তি বৃত্তি বলি, যে শুধু মাথায় কিছু নেই, শুধু একটানা পড়ে যাচ্ছি, মানে আদৌ ওটা মন মস্তিষ্কে ঢুকছে কিনা, না শুধু ওটা মেমারাইজ হচ্ছে, সেটা আমরা বুঝতে পারি না। মেমারাইজ আর হচ্ছে পড়া দুটোর মধ্যে তফাৎ আছে। মেমারাইজ করতে হবে কিন্তু বুঝে, না বুঝে মেমারাইজ করার কোনো ফল নেই। আচ্ছা, তারপরে যেমন আজন্ম শুদ্ধা, আজন্ম শুদ্ধা। এখন এখানে আজন্ম শুদ্ধা এই জিনিসটা দেখলে আমাদের দুটো কনফিউশন হয়। যেহেতু আমরা অব্যয়ীভাব সমাসে দেখেছি যে আং উপসর্গের সাথে আমাদের অব্যয়ীভাব সমাস হয় পঞ্চম মন্ত পদে, যেমন আবাল্যম, আজন্ম, আপাটলিপুত্রম, এরকম হয়তো অব্যয়ীভাব সমাস। তো সেই জন্য আজন্ম কথাটা দেখলে আমাদের চট করে মনে হতে পারে তাহলে হয়তো এখানে অব্যয়ীভাব সমাস হয়েছে। পূর্বের অংশটা দেখে আমরা মনে করো অব্যয়ীভাব সমাস হয়েছে, মেরে দিলাম অব্যয়ীভাব, গোল করে দিলাম।
কিন্তু আমাকে দেখতে হবে এখানে আজন্মতে শেষ হয়ে যায়। যদি অব্যয়ভাব হতো তাহলে আজন্ম এইটুকুই থাকতো, শুদ্ধটা থাকতো না অপশন। যেহেতু আজন্ম শুদ্ধ কথাটা আছে, শুধু আজন্ম নেই, অতএব অব্যয়ভাবকে তুমি বাদ দিতে পারো অপশন থেকে। দ্বিতীয় আরেকটা কনফিউশন হতে পারে যে কর্মধারায় হচ্ছে বিশেষণ বিশেষ্য, বিশেষণ বিশেষণ, বিশেষ্য বিশেষ্যের মধ্যে হয়, যেমন নীলম উৎপলম, নীল যে উৎপল। তো আমরা ওই ধাঁচে আমরা বাংলায় চিন্তা করি, বাঙালি, সেজন্য বাঙালি মাথা বাংলার মতনই কাজ করে, আমরা বাংলায় সব জিনিস ভাবি। তো সেই জন্য আজন্ম আমাদের মনে হতেই পারে যে আজন্ম যে শুদ্ধ, তাহলে কর্মধারা। কিন্তু এটা কর্মধারা নয়, এখানে কেবল সমাস হয়েছে, কারণ কর্মধারার সূত্র এখানে কাজ করে না। তারপরে যেমন ঋণে উত্তম, ঋণে অধম, তারপরে যেমন ধরো নিসর্গেন নিপুণঃ, প্রকৃত্যা বক্রঃ, এই ধরনের যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলোর মধ্যে তৎপুরুষের একটা ভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে। যে ঋণে উত্তম, বোধহয় সপ্তমী তৎপুরুষ যদি ব্যাস বাক্য দিয়ে থাকে। উত্তম অর্ণ বললে চট করে বোঝা মুশকিল তৎপুরুষ, কিন্তু ঋণে উত্তম বললে ও ঋণে উত্তম আছে, তাহলে সপ্তমী তৎপুরুষ সমাজে সপ্তমী ভক্তি থাকে, তাহলে সপ্তমী ভক্তি। বা ঋণে অধম, নিসর্গেন নিপুণ, তৃতীয়া তৎপুরুষ, তাহলে নিসর্গেন নিপুণ বলেছে। প্রকৃত্যা বক্র, তাহলে তৃতীয়ান্তের সাথে সমাস হয়েছে, তাহলে পরে হয়তো তৃতীয়া তৎপুরুষ বা সপ্তমী তৎপুরুষ হয়ে থাকবে। কিন্তু খেয়াল করতে হবে যে এগুলো কিন্তু কেবল সমাস, এগুলো কিন্তু তৎপুরুষ সমাস নয়। কিছু কিছু ক্ষেত্রে নিত্য সমাসের উদাহরণ আসে। তো নিত্য সমাসের উদাহরণের ক্ষেত্রে বোঝার বিষয় হচ্ছে যে নিত্য সমাসে সাধারণত ব্যাস বাক্য হয় না, মানে হয় ব্যাস বাক্য হয় না, আর না হলে ব্যাস বাক্যে যা থাকে সমাসে সেই শব্দ থাকে না। ওই জন্যই ওকে দুটো অপশন বলা হয়েছে, অবিগ্রহ বা অস্বপদ বিগ্রহ। অস্বপদ বিগ্রহ মানে হচ্ছে কি না, যে পদ দুটো নিয়ে সমাস হচ্ছে সেটা ব্যাস বাক্যে নেই, বা ব্যাস বাক্যে যেটা আছে সেটা সমাসে নেই, মানে সেম ওয়ার্ড নয়। যেমন ধরো এই যে এই অপশনটা, উদাহরণটা অন্য দেশ দেশান্তর আছে, অন্য দেশ, কিন্তু অন্য কথাটা কোথাও, তুমি দেশান্তর শব্দটার মধ্যে কোথাও অন্য কথাটা নেই, মানে ব্যাস বাক্যে যা ব্যবহার হয়েছে তা সমাসে নেই। ওখানে অন্য কথাটার বদলে অন্তর চলে এসেছে, দেশান্তর হয়ে গেছে, অন্য গ্রাম ও গ্রামান্তর। তো এই জিনিসগুলো এইরকম ক্ষেত্রে এটা হচ্ছে নিত্য সমাস। এবং যদি এই ধরনের উদাহরণ দেখো, দেশান্তর, গ্রামান্তর, বাক্যান্তর, এইরকম যখনই দেখবে, মানে আমি এটা বলছি না যে অন্তর শব্দ থাকা মানেই ওটা নিত্য সমাস, কিন্তু যদি এইরকম ধাঁচের যদি থাকে, যে আমরা বলি না দেশান্তর মানেই তো আমরা বুঝতে পারি যে দেশান্তরই হওয়া মানে অন্য দেশে চলে যাওয়া, সেরকমই কথা ঘোরানো বাক্যান্তর, বা গ্রামান্তর মানে অন্য গ্রামে যাওয়া, অর্থাৎ অন্য অর্থে যে যদি অন্তর শব্দটা ব্যবহার হয়ে থাকে সমাসে, তাহলে এই দেশান্তর, গ্রামান্তর, বাক্যান্তর, এই ধরনের উদাহরণগুলোর ক্ষেত্রে ওখানে চোখ বুঝে নিত্য সমাস। এটা হচ্ছে আর যদি এরকম বলে যে বলতে পারে যে দেশান্তর এটি কি ধরনের নিত্য সমাস, প্রশ্ন চাইলে এভাবেও করা যায়। আমি কি সমাস বললাম না, নিত্য সমাস সেটা বলে দিলাম, কিন্তু কি ধরনের নিত্য সমাস সেটা আমি প্রশ্ন করতেই পারি। তো নিত্য সমাস জানি, কিন্তু কি ধরনের নিত্য সমাস সেটা তো মনে নেই। তো নিত্য সমাস দু রকমের হয়, অবিগ্রহ আর অস্বপদ বিগ্রহ। তো এই যে দেশান্তরম, গ্রামান্তরম, এই যে উদাহরণগুলো আছে, এগুলো হচ্ছে অস্বপদ বিগ্রহ নিত্য সমাসের উদাহরণ। আর অবিগ্রহের উদাহরণ হচ্ছে কৃষ্ণ সর্প, কৃষ্ণ সর্প। তো এখানে দেখো আমি দুটো অপশন দিয়েছি, যে যেখানে মানে সমাস কি বলবো, মানে কৃষ্ণ সর্প কেউটে সাপ বোঝাচ্ছে,
সেখানে হচ্ছে আমার নিত্য সমাস হচ্ছে, এটা অবিগ্রহ নিত্য সমাসের উদাহরণ। আর যেখানে কৃষ্ণ সর্প মানে প্লেন মানে যে কোনো কালো রঙের সাপ মানে কর্মধারয় সমাস হচ্ছে সেখানে, মানে কৃষ্ণ সর্প হোক কৃষ্ণ সর্প যে কোনো কালো রঙের সাপ বোঝাতে আমি বলতে পারি, সেখানে কর্মধারয় সমাস করতে পারি বা বাক্যে ব্যবহার করতে পারি। কিন্তু যদি নিত্য সমাস হয় তাহলে সেখানে কালো রঙের সাপ অর্থ হবে না, সেখানে হচ্ছে কেউটে সাপ অর্থ হবে। তো অনেক সময় এভাবেও আসে যে কৃষ্ণ সর্প কি ধরনের নিত্য সমাস, তো সেখানে উত্তর হবে অবিগ্রহ। আবার এরকমও হতে পারে, একটা খুব সহজ প্রশ্ন করতে পারে যে কৃষ্ণ সর্পঃ এখানে অর্থ কি, বা কৃষ্ণ সর্পঃ নিত্য সমাস হলে এখানে অর্থ কি, অর্থ চায়। এটা আমরা বহু প্রশ্নে দেখেছি যে ওয়ার্ড দিয়ে তার অর্থ জিজ্ঞাসা করে, যেখানে অর্থের পার্থক্য থাকে সেখানে সাধারণত এই ধরনের প্রশ্ন হয় এসএসসিতে। যেখানে যেখানে দেখবে অর্থের পার্থক্য আছে সেখানে সেখানে কিন্তু জিজ্ঞাসা করে, যেমন স্ত্রী প্রত্যয়ের ক্ষেত্রে করে, তারপরে নাম ধাতু ইত্যাদির ক্ষেত্রে যেখানে যেখানে অর্থের পার্থক্য আছে সেখানে সেখানে জিজ্ঞাসা করে। তারপরে আত্মনিপদ পরস্মৈপদে জিজ্ঞাসা করে, উচ্চরতি উচ্চারাতে। হ্যাঁ, উচ্চরতি কোন সূত্র দিয়ে না জিজ্ঞাসা করে, বলে উচ্চরতি শব্দের অর্থ কি বা উচ্চরতে শব্দের অর্থ কি। আবার এরকমও ঘুরিয়ে প্রশ্ন করে যে কোন অর্থে উচ্চারতি হয় কোন অর্থে উচ্চারাতে হয়। তো প্রশ্ন অনেকভাবে করা যায়, সেই জন্য আমাকে যখন পড়তে হবে আমাকে উদাহরণও যেমন পড়তে হবে, নিয়মও জানতে হবে, অর্থও জানতে হবে উদাহরণে। সব ক্ষেত্রে নয়, কিন্তু যেখানে যেখানে বললাম যেমন অর্থের পার্থক্য যেখানে যেখানে থাকে সেখানে কিন্তু অর্থগুলো জানতে হবে। এই জন্য অর্থের পার্থক্য যে সমস্ত প্রকরণে আমরা পড়েছি, যেমন তার মধ্যে আত্মনেপদ পরস্মৈপদ বিধানে আমরা এই যে উচ্চারতে উচ্চারতি, তারপরে সঞ্চরতে সঞ্চরতি, তারপরে উদকিয়তি উদন্যতি, তারপরে ধরো তোমার রাজায়তে রাজন্যতি রাজিয়তি, কোনটার কি অর্থ রূপ ভেদে। শব্দ সর্বত্রই রাজন শব্দ আছে, কিন্তু প্রত্যয় ভেদে রূপ ভেদে তার অর্থ ভিন্ন হয়ে যাচ্ছে। রাজায়তে একরকম, রাজিয়তি একরকম, রাজন্যতি একরকম। বা সমাজের ক্ষেত্রে যেমন তোমার মহারাজা অতিরাজা, এই যে শব্দগুলো আছে তোমার আসতেই পারে যে অতিরাজা শব্দের অর্থ কি। বা যেমন ধরো মতুক প্রত্যয়, তদ্ধিতের ক্ষেত্রে বলছি, মতুক প্রত্যয়ের যেমন লবণান লবণবান, উদকবান উদন্বান। তো এরকম আসতেই পারে যে উদন্নান শব্দের অর্থ কি বা উদকবান শব্দের অর্থ কি। তো উদকবান শব্দের অর্থ একরকম আর উদন্নানের অর্থ আলাদা। তো যে যে ক্ষেত্রে এই রকম অর্থের পার্থক্য হবে, বা স্ত্রী প্রত্যয়ের ক্ষেত্রে শূদ্রা মহাশূদ্রী বা শূদ্রা শূদ্রী, তারপরে ধরো আচার্যা আচার্যানি। তো আচার্যের অর্থ কি, আচার্যানির অর্থ দিয়েছি তোমাদের স্ত্রী প্রত্যয়ের স্টাডি মেটেরিয়াল আমি দিয়েছি। লাস্টে সময় পাইনি বলে আমি টাইপ করিনি, আমি বই থেকে দিয়ে দিয়েছি যে নিয়মগুলো আমার খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, বা যেখানে যেখানে অর্থের পার্থক্য হওয়া সম্ভব, দুটো দুটো করে রূপ হচ্ছে, সেইগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। এবারে আমরা অব্যয়ীভাব সমাসের কয়েকটা জিনিস দেখবো। যে অব্যয়ীভাব সমাসের উদাহরণ যদি হয়, প্রাথমিকভাবে সবচেয়ে ইজি অব্যয়ীভাব সমাস চেনা, এক নাম্বার তো অব্যয় থাকবে, দু নাম্বার হচ্ছে যদি অকারান্ত না হয় তাহলে সবসময় নপুংসকলিঙ্গ এবং হ্রস্ব হয়। যেমন ধরো তোমার অধিহরি। তো অধিহরি আমার যদি বলে যে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি অব্যয়ীভাব সমাস, আমাকে দিয়ে দিল
যে হ্যাঁ নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি অব্যয়ভাব সমাস, দিয়ে আমার হয়তো অপশন দিয়ে দিল অধি হরিহি, অধি হরৌ, অধি হরি, এরকম ভাবে দিল। তো অধি হরৌ হলেও অব্যয়ভাব হবে না, অধি হরিহি যদি দেখো বিসর্গ আছে সেটাও অব্যয়ভাবের অপশন থেকে বাদ যাবে। কারণ অব্যয়ভাবের প্রথম নিয়মই হচ্ছে যে অকারান্ত বাদে যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে সেটা সবসময় নপুংসক লিঙ্গ এবং হ্রস্ব হয়। নপুংসক লিঙ্গ স্বরবর্ণান্ত শব্দ নপুংসক লিঙ্গ হওয়া মানে তাতে সুখ বিভক্তি থাকে না। তোমরা শব্দরূপের ক্ষেত্রে পড়েছো নিশ্চয়ই, যে যেমন ধরো ইকারান্ত ক্লিবলিঙ্গ যদি হয়, যেমন বাড়ি, তুমি বিসর্গ পাবে না, বাড়ি, বাড়িনি, বাড়িনি। উকারান্ত যদি হয় মধু, মধুনি, মধুনি, বিসর্গ পাবে না। মধুতে, বাড়িতে, এগুলোতে বিসর্গ পাবে না। তো সেই জন্য অব্যয়ভাব সমাস যেহেতু নপুংসক লিঙ্গে হয় সাধারণত, তো সেই জন্য সেখানে কি হবে না, আমার বিসর্গ থাকবে না প্রথম কথা, আর দুই হ্রস্ব থাকবে। সেই জন্য যদি আমার অধি হরি বর্ষণরায় দীর্ঘই যদি থাকে সেটাকে আমি অপশন থেকে স্বচ্ছন্দে বাদ দিতে পারি। যদি বিসর্গ থাকে অধি হরিহি সেটাকেও আমি অপশন থেকে স্বচ্ছন্দে বাদ দিতে পারি। সঠিক অপশন হবে অধি হরি, মানে বর্ষণ রয় হ্রস্বই এবং বিসর্গ থাকবে না সেখানে। হ্যাঁ, আর অকারান্তর ক্ষেত্রে সেখানেও নপুংসক লিঙ্গই হবে, কিন্তু সেখানে সাধারণত অমাদেশ হয় কিছু কিছু জায়গা ছাড়া। যেমন আমরা দেখেছি উপগঙ্গম, কৃষ্ণস্য সমীপম, উপকৃষ্ণম, মদ্রানাম সমৃদ্ধি, সুমদ্রম। তো এরকম যেখানে যেখানে অকারান্ত অব্যয়ভাব হয়েছে সেখানে সেখানে আমরা দেখেছি নপুংসক লিঙ্গ এবং অমাদেশ হয়েছে। তো অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে যেখানে যেখানে বিভক্তি বা এই যে বিভিন্ন অর্থগুলোতে যে অব্যয়ভাব সমাসগুলো যে হচ্ছে, যেমন বিভক্তি, সমীপ, সমৃদ্ধি, বৃদ্ধি, অর্থাভাব ইত্যাদিতে, এই যে শুরুতেই আমরা যে অর্থগুলো দেখতে পাচ্ছি যে বিভক্তি প্রভৃতি অর্থে যে অব্যয়ভাব সমাস হয়, এখানে সাধারণত তোমাদের খুব একটা সমস্যা হবে না, তার কারণ এর উদাহরণ লিমিটেড। এই যে উদাহরণগুলো লিস্টে দেওয়া আছে এইগুলো থেকেই সাধারণত আসে, এর বাইরে আসে না। কারণ এইগুলো এর খুব প্রচলিত উদাহরণ, এর বাইরে সাধারণত আমি দেখিনি আসতে। যেগুলো আছে সেগুলো রেয়ার প্রয়োগ, তো অত কঠিন দেবে না। সেই জন্য এখানে ধরে নিতে পারো এই যে দুর্ভিক্ষম, নির্মক্ষিকম, নির্বিঘ্নম, অতি হিমম, অতি নিদ্রম, অতি শোকম, ইতিহরি, অনুরথম, এই উদাহরণগুলি সাধারণত থাকে। খুব তোমার এর মধ্যে উদাহরণের ভ্যারিয়েশন হওয়ার সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, কয়েকটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে। যেমন এখানে আমি দু একটা উদাহরণ মেনশন করছি। যেমন ধরো নির্বিঘ্ন, তো যখন বিঘ্নস্য অভাব, অভাব অর্থে আমি অব্যয়ভাব সমাস করছি, তখন নির্বিঘ্ন হচ্ছে। আর যদি তৎপুরুষ নয় তৎপুরুষ সমাস হয় ন বিঘ্ন, অবিঘ্ন বা ন বিঘ্নম অবিঘ্ন, তখন কিন্তু রূপটা নির্বিঘ্ন হবে না, তখন রূপটা হবে অবিঘ্ন, কারণ ওই তৎপুরুষ সমাসে অ আসে। তো সেই জন্য নয় তৎপুরুষ হলে কিন্তু অবিঘ্ন হবে। আর যদি অ না থাকে, যদি নির্বিঘ্ন থাকে, ওইটা দেখেই বুঝতে পারবে যে নির্বিঘ্ন আছে, নি আছে মানে অব্যয় আছে, তার মানে আমার চোখ বুঝে অব্যয়ভাব। ওখানে আমার নয় তৎপুরুষ হওয়ার কোনো চান্স নেই। ওখানে যদি মনেও হয় যে একবার দেখে যে নির্বিঘ্ন, তার মানে বিঘ্ন নেই, তাহলে নয় তৎপুরুষ সমাস হবে না। কারণ নয় তৎপুরুষ সমাসে এরকম নি, এরকম অব্যয়ের প্রয়োগ হয় না। এবং কোথাও যদি ইতি হরি এরকম জাতীয় উদাহরণ যদি দেখো, চোখ বুঝে অব্যয়ভাব। কারণ শব্দ প্রাদুর্ভাব অর্থে যখন শব্দের প্রাকাশ্য বোঝায় তখন ইতি অব্যয়ের সাথে সমাস হয়। তো সেই জন্য ইতি হরি
ইতি কালী, এইরকম ধরনের উদাহরণ, ইতি শিবম, এরকম ধরনের উদাহরণ অব্যয়ভাবের ক্ষেত্রেই হয়, অন্য কোথাও ইতি শব্দের সাথে এরকম উদাহরণ পাওয়া যায় না, সেই জন্য চোখ বুঝে অব্যয়ভাব। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলবো, যেটা বিপসা বা পৌনঃপুন্য অর্থে যেখানে আমাদের অব্যয়ভাব সমাস হচ্ছে আর কি, সেখানে অনেক সময় ব্যাস বাক্যে একটু কনফিউশন করে। যেমন হয়তো দিল প্রতিদিনম, এখানে বিগ্রহ হবে বা ব্যাস বাক্য হবে, তোমাকে দিয়ে দিল দিনেন দিনেন, দিনম দিনম, দিনহা দিনহা, দিনে দিনে, এইরকম অপশন দিয়ে দেয় কনফিউজ করার জন্য যে সঠিক কোনটা। তো সবসময় এটা মনে রাখবে যে এটা তোমার মনে রাখার দরকার নেই যে দিনম দিনম ছিল না দিনে দিনে ছিল, এইভাবে ব্যাস বাক্য দিয়ে মনে রেখো না, শুধু একটা কথা মাথায় রাখবে, আমার প্রতিদিন কথাটা হচ্ছে প্রতিদিন, এবং প্রতি শব্দ যোগে সবসময় দ্বিতীয়া বিভক্তি হয়। কারক করেছো, ওটা মাথায় আছে, ওইটা দিয়ে মনে রাখো যে আমার সমাস হোক কি কারক হোক বা বাক্য হোক, প্রতি শব্দের যোগে সবসময় দ্বিতীয়া বিভক্তি হয়। তো সেই জন্য প্রতিদিনম যখন হয়েছে, তার মানে প্রতি কথাটা যখন আসছে, তার মানে ওটা বিগ্রহ, ওটা দিনম দিনমই হবে, ওটা অন্য অপশনে যাবে না। এরকমই প্রতিগৃহম প্রতিদিনম, হ্যাঁ সর্বত্র গৃহম গৃহম প্রতিগৃহম, দিনম দিনম প্রতিদিনম, এরকম। আচ্ছা, এখানে আরেকটা বলি, সাদৃশ্য অর্থে আর হ্যাঁ, সাদৃশ্য অর্থে আমরা দু ধরনের অব্যয়ভাব সমাস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যথা অর্থে সাদৃশ্য আমরা পাচ্ছি, যথার যে চারটে অর্থ আছে সেখানে আমরা সাদৃশ্য পাচ্ছি একটা। এখানে দেখো, এই যে যথা, যথার যে চারটে অর্থ আছে, যোগ্যতা, বিপসা, পদার্থ, অনতিবৃত্তি, আর একটা হচ্ছে সাদৃশ্য। তো এখানে আমরা একটা সাদৃশ্য পাচ্ছি, আর আরেকটা আলাদাভাবেই বলা আছে যে সাদৃশ্য অর্থে হচ্ছে অব্যয়ভাব সমাস হয়, কিন্তু দুটোর হচ্ছে বিগ্রহ আলাদা হয়, দেখো মাথায় রাখতে হবে, দুটোই সহ দিয়ে থাকে, এবং সহ শব্দের সামনে দুটোরই স আদেশ হয়। এটা দেখো, যেখানে যথা অর্থে হচ্ছে সেখানেও শহরই, আর যেখানে সাদৃশ্য অর্থে হচ্ছে সেখানেও সসখী, কিন্তু বিগ্রহ আলাদা। যখন শহরই হচ্ছে তখন ওখানে আমরা বিগ্রহ কি করছি, হরে হে সাদৃশ্যম, হরে হে সাদৃশ্যম, সেটা হচ্ছে শহরী। আর যখন আমি বলছি হরে হে সদৃশম, তখনও শহরী, কিন্তু দুটো অর্থ আলাদা, আমার অর্থ দিতে পারি যে হরে হে সদৃশ্যম, হরে হে সদৃশম, আর একটা হরে হে সাদৃশ্যম। তো হরে হে সাদৃশ্যম মানে যা, হরে হে সদৃশম মানেটা এক নয়। হরে হে সাদৃশ্যম মানে হচ্ছে হরির সঙ্গে সমানতা, আর হরে হে সদৃশম মানে হচ্ছে হরির মতো। তো দুটোতে বিগ্রহ কিন্তু তফাৎ আছে। আর কোথায় কোথায় স আছে, যেমন তোমার সম্পত্তি, সাকল্য, অন্ত বা সমাপ্তি অর্থে যখন যেখানে যেখানে অব্যয়ভাব সমাস হচ্ছে, প্রত্যেকটা জায়গায় স আসছে, সক্ষত্রম, সত্রিণম, সাগ্নি, হ্যাঁ, প্রত্যেকটাই অব্যয়ভাব, এবং প্রত্যেক ক্ষেত্রেই আমরা এই স কথাটা কিন্তু কমন পাচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে যখন সাদৃশ্য ইত্যাদি অর্থে যখন সহ শব্দের সাথে সমাস হয়, তখন সহ শব্দের স্থানে স আদেশ হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে হরে হে সাদৃশ্যম,
অ্যাকচুয়ালি হতো হচ্ছে সহহরি, সহ শব্দের সামনে স হয়ে গেছে। বা ধরো তোমার এই যে যৌগপদ সচক্র, চক্রেণ যুগপদ হতো সহচক্র, সহ শব্দের সাথে স আদেশ হয়ে গেছে। তো যেখানে এইরকম যৌগপদ সাদৃশ্য ইত্যাদি অর্থে সহ শব্দের সাথে সমাস হয়, সেইখানে হচ্ছে সহ শব্দের স্থানে স আদেশ হয়। কিন্তু যদি কোথাও সমাসে সহ শব্দটার ব্যবহার থাকে, সেখানে কিন্তু হবে না। বা কালবাচক শব্দ যদি থাকে, সেখানে কিন্তু সহ শব্দের স্থানে স আদেশ হয় না। যেমন আমি যদি বলি কালেন সহ, তাহলে সকালম হবে না সমাস করলে, ওরকম হবে না। কালবাচক শব্দ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সহ শব্দের স্থানে স আদেশ হয় না। তো যেহেতু সহ শব্দের কালবাচক শব্দের ক্ষেত্রে সহ শব্দের স্থানে স আদেশ হয় না, অতএব ওই রকম উদাহরণ হবে না। কিন্তু আমাকে অন্য উদাহরণ দিয়ে সেখানে আমার দিতে পারে। যেমন ধরো তোমাকে দিল ভোলানোর জন্য যে কালেন সহ কি হবে, সহকালম, সকালম, কোনটা হবে? তো সেক্ষেত্রে আমাকে ওই নিয়মটা মাথায় রাখতে হবে যে কালবাচক শব্দের ক্ষেত্রে সহ শব্দের স্থানে স আদেশ হয় না। এরকমই আরেকটা জিনিসের সাথে গোলানো মানে গোলাতে পারে, সেটা হচ্ছে আহ সপরিবার, সাঞ্জ, হ্যাঁ, যেখানে সহার্থক বহুব্রীহি সমাস হয়, সেখানে কিন্তু সহ শব্দের সাথে সমাস হয় এবং সেই বহুব্রীহি সমাসে কিন্তু সহ শব্দের ক্ষেত্রে স আদেশ হয়। যেমন পরিবারেণ সহ সপরিবার, অনুজেন সহ সানুজ। এরকম উদাহরণের ক্ষেত্রে এগুলো কিন্তু সহার্থক বহুব্রীহির উদাহরণ। এগুলো কিন্তু তখন স দেখে অব্যয়ভাব করলে হবে না। সেজন্য স থাকলেই অব্যয়ভাব হবে এরকম নয়, ডিপেন্ড করে। সেই জন্য যখন তোমরা সমাসের উদাহরণ করবে, তখন একটু ব্যাস বাক্যগুলো, আমি বলবো ব্যাস বাক্যগুলো একটু খেয়াল করে পড়বে। মানে ব্যাস বাক্যটা, কারণ সমাসের পদ দেখে সবসময় অর্থ বোঝা যায় না, তো তো যার ফলে মনে রাখতেও অসুবিধে হয়। কিন্তু আমি যদি ব্যাস বাক্যটা একটু খেয়াল করে সমস্ত পদটা পড়ি এইভাবে যে তৃণমপি অপরিত্যাজ্য সত্রেণ, পরিবারেণ সহ সপরিবার, তাহলে কোথায় বহুব্রীহি হচ্ছে আর কোথায় অব্যয়ভাব হবে হচ্ছে, সেটা আমার ব্যাস বাক্য দেখে আমি কিন্তু মনে রাখতে পারবো। ওটা মনে রাখা অনেক সহজ। আচ্ছা, অব্যয়ভাবের সাথে অন্য সমাসের আর কোথায় কোথায় গোলাতে পারে? যেমন পঞ্চানাম গঙ্গানাম সমাহারঃ। এখানে এই যে পঞ্চগঙ্গম হচ্ছে, পঞ্চগঙ্গমকে চট করে দেখলে মনে হয় যে দ্বিগু সমাস, কারণ সমাহারার্থে দ্বিগু সমাসটা বেশি প্রচলিত, দ্বিগু সমাসই হয়। কিন্তু এক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে নদীভিষ্ট সূত্র দ্বারা যখন নদীভিষ্ট সূত্র দ্বারা যখন এই যে পঞ্চগঙ্গম দ্বিযমুনাম এইরকম যখন সমাস হয়, তখন সেখানে কি হয়, সংখ্যাবাচক শব্দের সাথে নদীবাচক শব্দের সমাস হয়, নদী শব্দের হয় না। মানে আমি কি বোঝাতে চাইছি, যেমন ধরো পঞ্চানাম নদীনাম সমাহারঃ পঞ্চনদম, এইটা হচ্ছে দ্বিগু সমাস। কিন্তু নদীবাচক শব্দ যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে আমার অব্যয়ভাব। যেমন পঞ্চানাম গঙ্গানাম সমাহারঃ পঞ্চগঙ্গম, দ্বয়োঃ যমুনয়োঃ সমাহারঃ দ্বিযমুনাম, সপ্তানাম গোদাবরীনাম সমাহারঃ সপ্ত গোদাবরম।
এইগুলো সব হচ্ছে অব্যয়ীভাব, এখানে দ্বিগু হবে না। নদীবাচক শব্দ আছে, নদীবাচক শব্দের ক্ষেত্রে যেহেতু নিয়ম করাই আছে ওখানে যে ওখানে অব্যয়ীভাবই হবে, ওখানে সূত্রই বলা আছে, নদী বিশিষ্ট আলাদা সূত্র করা আছে, কাজেই ওখানে আমার দ্বিগু হওয়ার কোনো প্রশ্নই নেই। তো এটা মাথায় রাখবে যে যদি নদী শব্দ সাক্ষাৎ থাকে তাহলে দ্বিগু, সমাহার থাকে, আর যদি নদী শব্দ সাক্ষাৎ থাকে তাহলে দ্বিগু। কিন্তু যদি নদী বাচক শব্দ থাকে, কোনো নদীর নাম যদি থাকে সংখ্যাবাচক শব্দের সঙ্গে, তাহলে অব্যয়ীভাব, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে উদাহরণ বলছি, পঞ্চানাম গবাম সমাহার, যদি দ্বিগু হয় তবে পঞ্চগু হয়, আর যদি অব্যয়ীভাব হয় তাহলে হচ্ছে পঞ্চগবম হবে। শুধু এখানে ওই 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 নিয়ম ওই ওই উদাহরণ নিয়ে আলোচনা করছি, সব আলোচনা করছি না, কারণ এগুলো পড়ানো হয়ে গেছে। যেগুলো বলছি যেখানে গোলাতে পারে, কনফিউশন হতে পারে, ভুল হতে পারে, আমি সেই জায়গাগুলোই শুধু আলোচনা করছি। তারপরে অনেক সময় এসএসসি প্রশ্নে আসে এরকম বিকল্প রূপ আসে, শব্দ রূপের ক্ষেত্রেও আসে, ধাতু রূপের ক্ষেত্রেও আসে। তারপরে সব ওটা আমি আলাদা আলোচনা করছি। শব্দরূপ ধাতু রূপের ক্ষেত্রেও আসে, তারপরে এই সমাস ইত্যাদির ক্ষেত্রেও আসে, স্ত্রী প্রত্যয়ের ক্ষেত্রে আসে, তারপরে বিকল্প রূপ আর কোথায় কোথায় হয়, হ্যাঁ তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে আসে। যেখানে যেখানে মানে বিকল্প রূপ যেখানে যেখানে হওয়া সম্ভব সেখান থেকে বিকল্প রূপ বলে প্রশ্ন আসে, যে অমুক শব্দের বিকল্প। তো সমাজ থেকেও আসতে পারে। তো কোথায় কোথায় বিকল্প রূপ হয়, সমাসের ক্ষেত্রে অপশন খুব কম, বিকল্প রূপ প্রায় হয় না বললেই চলে, কোনো কোনো জায়গাতেই দুটো করে রূপ হয়। তো যেমন এই যে অপপরি বহিরঞ্চহ পঞ্চম্যা, এই যে সূত্রটা আছে, এই সূত্রের যে উদাহরণ হয় গ্রামম বহির বনম ইত্যাদি যে হয়, তো এখানে আমরা দেখবো যে দুরকম রূপ আমরা পাই। একটা হচ্ছে সমাস করে, আর একটা হচ্ছে বাক। তো গ্রামাদ বহির, বহির গ্রামম গ্রামাদ বহির, দুটোই হবে। সেই জন্য আমাকে বলতেই পারে যে গ্রামাদ বহির বিকল্প রূপটি কি, তাহলে বহির গ্রামম। আর যদি থাকে বহির গ্রামম শব্দটির বা পদটির সঠিক বিকল্প রূপ, তাহলে হবে গ্রামাদ বহির। এইরকম বিকল্প রূপ আসে, যে ক্ষেত্রে বিকল্প রূপ হয়। তারপরে যেমন এইটা আং মর্যাদা বিবিধ্য, তো আং মর্যাদা বিবিধ্য এই যে সূত্রটা আছে, এখানেও দুটো করে রূপ হয়, একটা বাক্যে আর একটা সমাস করে। যেমন আপাটলিপুত্রম আপাটলিপুত্রা, তো এরকম আসতেই পারে যে আকুমারম আকুমারা, যে আকুমারম এর সঠিক বৈকল্পিক রূপটি কি বা বিকল্প রূপটি কি, তাহলে আকুমারা। আর যদি আকুমারা থাকে তাহলে আকুমারা। এবং এই সূত্রটার ক্ষেত্রে আরেকটা বিশেষত্ব হচ্ছে, যেখানে আরেকটা প্রশ্ন হয় অনেক সময়, যে যেহেতু মর্যাদা আর অভিবিধি এই দুটো অর্থে আং উপসর্গের সাথে সমাস হয়, ফলে এখানে অনেক সময় উদাহরণ দিয়ে বলে যে এখানে আং উপসর্গটি কোন অর্থে ব্যবহার হয়েছে। ধরো দিল আ কুমার, এখানে আ শব্দের অর্থ কি, দিয়ে অপশন দিয়ে দিল, চারটে অপশনের মধ্যে অন্য দুটো অপশন তো তোমার এমনি বাদ হয়ে যাবে, বুঝতেই পারবে, কিন্তু দুটো অপশনে গোলা, মর্যাদা না অভিবিধি, গোলাই এই দুটোর মধ্যেই, কারণ বাকি দুটো ইজিলি তুমি বাদ দিয়ে দিতে পারবে, যেটা যা থাকবে, কারণ তুমি জানো আং মর্যাদা অভিবিধি সূত্র আছে, মর্যাদা এবং অভিবিধি অর্থে হচ্ছে আং উপসর্গের সাথে সমাস হয়, তো আমি অন্য অপশন দুটো বাদ দিতে পারি। তো সমস্যা হবে কোথায়, যে মর্যাদা না অভিবিধি। হ্যালো।
এখানে একটা জিনিস মাথায় রাখবে যে এটা সকলের গোলায়, এটা খুবই কনফিউজিং হয়, কনফিউশন যে মর্যাদা হচ্ছে এক্সক্লুডিং, মানে বাদ দিয়ে। মানে আমি যখন বলছি যে পাটলিপুত্রম, তার মানে হচ্ছে পাটলিপুত্র থেকে, মানে পাটলিপুত্রকে বাদ দিয়ে। মানে আমি যদি বলি পাটলিপুত্র, মানে পাটলিপুত্র থেকে রাস্তাটা গেছে, তাহলে ওর অর্থ হচ্ছে ইনক্লুডিং পাটলিপুত্র। মানে পাটলিপুত্র থেকে রাস্তাটা গেছে মানে পাটলিপুত্রকে বাদ দিয়ে নয়, ওর ভেতর থেকে রাস্তাটা গেছে। কিন্তু যেখানে মর্যাদার অর্থ হবে, মর্যাদা মানে হচ্ছে বাদ দিয়ে, মানে যার সঙ্গে তুমি উপসর্গ লাগাচ্ছ তাকে বাদ দিয়ে, ওই জায়গাটাকে বাদ দিয়ে। সেই জন্য পাটলিপুত্রম যদি মর্যাদা অর্থ হয়, তার মানে দুটোই হতে পারে, মর্যাদা অভিভূতি দুটোই হতে পারে। তো পাটলিপুত্রম মানে এটাও হতে পারে যে পাটলিপুত্র থেকে, মানে পাটলিপুত্রকে বাদ দিয়ে, তারপর থেকে। আবার এটাও অর্থ হতে পারে যে পাটলিপুত্র ইনক্লুডিং পাটলিপুত্র, যেমন কুমারম যশঃ কালিদাসস্য, এখানে যেমন অভিবিধি অর্থ। কুমারম যশঃ কালিদাসস্য, মানে কুমার সম্ভব থেকে হচ্ছে কালিদাসের যশ ছড়িয়েছে, মানে কুমার সম্ভবকে বাদ দিয়ে নয়, কুমার সম্ভব থেকে যশ ছড়িয়েছে, মানে কুমার সম্ভব এবং অন্যান্য সমস্ত কাব্য, সেখানে ইনক্লুডিং কুমার সম্ভব। তো অভিবিধি হচ্ছে ওটাকে নিয়ে, আর মর্যাদা হচ্ছে ওটাকে বাদ দিয়ে। এটা অনেক সময় অর্থ জিজ্ঞাসা করে যে শব্দের অর্থ এখানে কি, বা উপসর্গের অর্থ এখানে কি। তারপরে যেরকম আভিমুখ্য অর্থে যে আমাদের অভিপ্রতি অব্যয়ের সাথে যে সমাস হয়, অভ্যগ্নি প্রত্যগ্নি, এইগুলো ক্ষেত্রে ব্যাস বাক্যের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে যে অভিপ্রতি এইগুলো শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি হয়, কাজে ব্যাস বাক্যে অন্য বিভক্তি হবে না। অগ্নিম প্রতি, অগ্নিম অভি, এরকমই হয়। তোমরা কারোকে পড়েইছো যে অভিপ্রতি এগুলো শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি হয়, কাজে ব্যাস বাক্য দ্বিতীয়ই হবে। আর একটা যেটা বলায় অন্য পদার্থের যে সংজ্ঞায়ন, এই সূত্রটা দিয়ে যখন সমাস হয় অব্যয়ীভাব সমাস হয় সেটা, কিন্তু বিগ্রহটা শুনতে লাগে বহুব্রীহির মতো। যেমন উন্মত্তা গঙ্গা ইয়স্মিন দেশে উন্মত্ত গঙ্গম, উন্মত্ত গঙ্গম কথাটা শুনলেই মনে উন্মত্তা গঙ্গা ইয়স্মিন দেশে, তাহলে বহুব্রীহি, যস্মিন আছে অন্য পদার্থ প্রধান। কিন্তু অব্যয়ীভাব সমাসে, গোটা অব্যয়ীভাব সমাসে একমাত্র এই জায়গাটাতেই অব্যয়ীভাব সমাস অন্য পদার্থ প্রধান হয়। অব্যয়ীভাব সমাস আমরা জানি যে পূর্ব পদার্থ প্রধান, কারণ অব্যয়ের অর্থটাই প্রধান হয়, সেই জন্যই পূর্ব পদার্থ প্রধান ওকে বলা হয়েছে। কিন্তু কিছু কিছু জায়গায় ব্যতিক্রম আছে, তার মধ্যে যেমন এই জায়গাটা, এই একটা সূত্রের জায়গা, শুধু এই জায়গাটাই অব্যয়ীভাব সমাস কিন্তু অন্য পদার্থ প্রধান, সেই জন্য যস্মিন দেশে, এখানে যস্মিনের অর্থ প্রধান, কিন্তু এটা অব্যয়ীভাব সমাস। উন্মত্ত গঙ্গম, উন্মত্ত গঙ্গম, লোহিত গঙ্গম, হ্যাঁ, এগুলো এই এই দু একটা উদাহরণ একটু খেয়াল করে করবে, এগুলো কিন্তু বহুব্রী হবে না। তারপরে যখন পারের মধ্যে ষষ্ঠে আবার এই যে সূত্রটা আছে, এই সূত্রের যে উদাহরণ, এখানে কিন্তু বিকল্প রূপ হয়। গঙ্গায় পারম, পারে গঙ্গম হয়, গঙ্গা পারম হয়। আবার অনেক সময় বিগ্রহটাকেও একটা বৈকল্পিক রূপ হিসাবে দেয়, কারণ ওখানে সমাসের সূত্রে উল্লেখ আছে যে যখন পার এবং মধ্য শব্দের সাথে ষষ্ঠন্ত পদের সমাস হয় তখন 3 রকম রূপ হয়। একটা যখন অব্যয়ীভাব হচ্ছে পারে গঙ্গম, যখন তৎপুরুষ হচ্ছে গঙ্গা পার, আর যখন কোনো সমাসই হচ্ছে না, বাক্যে প্রয়োগ হচ্ছে, তখন গঙ্গায় পার। 3টে আছে। আবার এভাবেও প্রশ্ন হতে পারে, যে বলতে পারে পারে গঙ্গা কোন ধরনের সমাস, তখন হবে অব্যয়ীভাব। যদি পারে গঙ্গা পার, তাহলে হবে তৎপুরুষ সমাস, ঠিক আছে। আর যদি থাকে গঙ্গায় পার, তাহলে বলতে হবে সমাস হয়নি।
তারপরে দেখো তিষ্ঠদ্ভু প্রভৃতি যে নিপাতনে সিদ্ধ শব্দগুলো আছে, তিষ্ঠদ্ভু, আয়তি, গবম, এখানেও কিন্তু অব্যয়ভাব সমাস অন্য পদার্থ প্রধান। তিষ্ঠন্তি গাবঃ ইয়স্মিন কালে দোহায় তিষ্ঠদ্ভু, মানে যেই সময় গাভীদের দহন করা হয় ওই বিশেষ কালটাকে বলা হচ্ছে তিষ্ঠদ্ভু, কালের বিশেষণ। তো ইয়স্মিন কালে বলেছে, তো সেই জন্য শুনলে মনে হয় বহুব্রী, কিন্তু ওটা হচ্ছে অব্যয়ভাব সমাস, নিপাতনে সিদ্ধ। আয়াতি গবম, আয়ান্তি গাবঃ ইয়স্মিন কালে গোষ্ঠম, যখন গাভীরা গোষ্ঠে ফিরে আসে, তাদের গোশালায় ফিরে আসে, সেই সময়টাকে বলা হয় আয়াতি গবম। এগুলো হচ্ছে অব্যয়ভাব সমাস, অন্য পদার্থ প্রধান কিন্তু অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাসের কয়েকটা উদাহরণ, যেমন প্রত্যক্ষ, পরোক্ষ, সমক্ষ, অন্যক্ষ, এই উদাহরণগুলো একটু ভালো করে দেখবে, কারণ এই অক্ষি শব্দ দিয়ে এই চারটে উদাহরণ মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে আসে। একটা অপশনাল, একটা হচ্ছে কি বলে ওটাকে, অপশনাহ প্রতি, আর একটা হচ্ছে অপশনাহ পরম, আর একটা অপশনাহ সমীপম, আর একটা হচ্ছে অপশনাহ পশ্চাৎ। পশ্চাৎ হলে অন্যক্ষ, সমীপ হলে সমক্ষ, পরম হলে পরোক্ষ, আর প্রতি হলে প্রত্যক্ষ। এই চারটে একটু খেয়াল করে দেখবে। তারপর কয়েকটা জায়গায় আরো কয়েকটা জায়গায় বৈকল্পিক রূপ হয়, যেমন নদ্যাহ সমীপম উপনদম উপনদী, দুটো রূপ হয়, বৈকল্পিক রূপ আসতে পারে। উপপৌর্ণমাসম উপপৌর্ণমাসী, উপগিরম উপগিরি, উপসমিধম উপসমিত। সমাসান্ত প্রত্যয়ের জন্য রূপে পার্থক্য হয়, বিকল্পে লাগে সমাসান্ত প্রত্যয়। তো এইরকম কয়েকটা জায়গা আছে যেখানে আসে বৈকল্পিক রূপ দিতে পারে। বা অনেক সময় এরকমও হয়, হয়তো তোমাকে বললো যে গিরে গিরেহ সমীপম, কোনটি সঠিক দিয়ে একটা অপশন দিল উপগিরম, একটা দিল উপগিরি, একটা দিল দুটোই ঠিক, আর একটা অন্য কিছু দিয়ে দিল। এরকম আছে যে দুটো ঠিক, সবগুলোই ঠিক, কোনোটি ঠিক নয়, এরকম উদাহরণ, এরকমও অপশন থাকে, বিকল্প থাকে আমাদের। তো সেটাও আমাকে দেখতে হবে, তখন হবে আমার দুটি ঠিক। যেহেতু উপগিরম উপগিরি দুটো অপশনই আছে, অর্থাৎ যেটা দুটি সঠিক বা দুটি ঠিক এরকম অপশন থাকবে, সেইটাতে গোল করতে হবে, কারণ ওখানে দুটো রূপই সঠিক, দুটোই হয়। আচ্ছা, এবারে আমরা একটু বহুব্রীহি সমাসটা দেখব, বহুব্রীহি আর দ্বন্দ্বটা দেখব। বহুব্রীহি সমাসে এমনি কোনো অসুবিধা নেই, দু একটা জায়গায় একটু খেয়াল করতে হবে। যেমন
যেমন ধরো কণ্ঠে কালহ, বিনা পানি, চক্রপাণি, শূলপাণি, এইরকম যে বহুব্রীহি সমাস আছে অনেক সময় দিয়ে দেয় উদাহরণ দিয়ে। ধরো বিনা পানি, এটি কি ধরনের বহুব্রীহি সমাস? অপশনে থাকে সমানাধিকরণ, ব্যাধিকরণ, দুটো অপশনেই পাবে, দুটো অপশন অন্য থাকবে, দুটো অপশন থাকবে সমানাধিকরণ বা ব্যাধিকরণ। তো এইগুলো হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহির উদাহরণ। কেন না বিনা পানৌ ইয়স্যা সা, তো বিনা পানৌ দুটো আলাদা আলাদা বিভক্তি আছে না, বিনা হচ্ছে আমার প্রথমাতে আছে, পানৌ সপ্তমী বিভক্তিতে আছে। তো যেখানে বিভক্তি ভিন্ন হয় সেখানে হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি হয়। তো কণ্ঠে কাল, বিনা পানি, এগুলো হচ্ছে চক্রপাণি, শূলপাণি, এগুলো হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহির উদাহরণ, অনেক সময় দিয়ে দেয়। কিন্তু যেরকম আমার পিতাম্বরম, পিতাম অম্বরম ইয়স্য সা, পিতাম অম্বরম দুটোই সেম বিভক্তি, এগুলো হচ্ছে সমানাধিকরণ, এগুলো হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ, আর এগুলো হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহির উদাহরণ। সহটা তো বলেছি, সহার্থে। নৈন বহুব্রীহির উদাহরণগুলো একটু খেয়াল করে পড়বে, কারণ নৈন বহুব্রীহি আর নয় তৎপুরুষ দুটোর মধ্যেই একটু গোলায়, দুটোতেই অ থাকে। তো যার ফলে কখনো তৎপুরুষ মনে হয় হয় বহুব্রীহি, কখনো বহুব্রীহি মনে হয় তৎপুরুষ। তো এই যে অপুত্র, অবিঘ্ন, প্রপর্ণ, উন্মুখ, অশোক, নির্মল, যথার্থ, অধমুখ, বিধবা, এইগুলো বিশেষ করে যেগুলো একটু অন্যরকম উদাহরণ, এগুলো একটু খেয়াল করে পড়বে। যেমন বিধবা, উন্মুখ, চট করে বোঝা যায় না যে নৈন বহুব্রীহি আছে। অধমুখ, চট করে বোঝা যায় না। তারপর বহুব্রীহি সমাসের এই যে উদাহরণগুলো আছে, এই যে অধমুখ, যথার্থ, হ্যাঁ, তারপরে বিমনা, উন্মনা, সুমনা, এইগুলো একটু খেয়াল করে দেখবে। এর বিগ্রহগুলো একটু অন্যরকম, তো চট করে সমাজ দেখে বিগ্রহটা আন্দাজ করা যায় না। যেমন সুমনা, সুস্থিতম মনঃ ইয়স্য, তো সুস্থিতম মনঃ ইয়স্য বা সুস্থিতম মনঃ অস্য সুমনা। তো এই যে সুস্থিতম, এই কথাটা চট করে মাথায় আসে না যে সু মানে কি। বা উন্মনা, উৎকণ্ঠিতম মনঃ অস্য, বিমনা, বিচলিতম মনঃ অস্য, এই উদাহরণগুলো একটু, বা যথার্থ, ভূতঃ অর্থঃ অস্মিন, এইগুলোতে চট করে এটা দেখলে, সমস্ত পদটা দেখলে ব্যাস বাক্যের আইডিয়া করা যায় না। তো এই উদাহরণগুলো একটু খেয়াল করবে। তারপরে যেমন দিত্রা, পঞ্চসাহা, ত্রিচতুরাহা, তারপর যেখানে দিক শব্দের সাথে সমাস হয়েছে, যেমন পূর্বোত্তরা, দক্ষিণ পূর্বা, হ্যাঁ, এইগুলো একটু খেয়াল করে দেখতে হবে। তারপরে দেখো খুব সহজ উদাহরণ দিয়ে দেয় অনেক সময়, কিন্তু ওই সহজটাই আমাদের মানে ঠিক মতো মাথা কাজ করে না। যেমন আমাদের একাদশ, শব্দটা কঠিন নয়, খুব সহজ, সবসময় আমরা ব্যবহার করি। তো একাদশে এখানে বহুব্রীহি সমাস আছে। তো এখানে আমার এ কি হচ্ছে, ব্যাস বাক্য কি হয়েছে, একাধিকাদশ বা দ্বাবিংশতি, দ্ব্যধিকা বিংশতি, মানে দ্বি অধিকা বিংশতি। তারপরে যেমন ধরো তোমার শব্দরূপের ক্ষেত্রে অনেক সময় দিয়ে দেয়, বিংশতি শব্দের ক্ষেত্রে দোয়া হয়, মানে 22 যখন হচ্ছে, 22-এর ক্ষেত্রে ওখানে কিন্তু দ্বিবিংশতি হয় না, দ্বিবিংশতি হয় না, দ্বিত্রিংশত হয় না, হ্যাঁ, সবসময় দ্বাত্রিংশত, দ্বাবিংশতি, কম্পালসারিলি দোয়া হবে। আবার ত্রি থেকে যখন তোমার ত্রির ক্ষেত্রে হচ্ছে আমার দাত্রিংশত, এই অবধি আমার যাবে। যখন আমার 40-এর ঘরে আসবে তখন সেখানে আমার দ্বিচত্বারিংশত, দ্বাচত্বারিংশত, তখন হচ্ছে বিকল্প, দুটোই হবে।
द्विचत्वारिंशत् द्वाचत्वारिंशत् द्विपञ्चाशत् द्वापञ्चाशत्। আবার যখন তুমি 6 এর ঘরে চলে যাবে তখন দ্বিষষ্ঠী, তখন দ্বাষষ্ঠী হবে না। সেরকমই অষ্ট যেখানে থাকে, যেমন 18, অষ্টাদশ, অষ্টাবিংশতি, অষ্টাত্রিংশৎ, অষ্টাচত্বারিংশৎ, হ্যাঁ, সবখানে অষ্টা হয়ে যায়। হ্যাঁ, এবং ওখানেও তাই 10 থেকে 10, 20 আর 30 এই তিনটে ঘরে হচ্ছে অষ্টা, সব সময় অষ্টা। আর কিন্তু যখন তুমি 40-50-এ যাবে, 40-50-এর ক্ষেত্রে বিকল্পে যখন 48 হবে অষ্টচত্বারিংশৎ, অষ্টাচত্বারিংশৎ, অষ্টপঞ্চাশৎ, অষ্টাপঞ্চাশৎ। কিন্তু যখন 6 এর ঘরে যাবে অষ্টষষ্ঠী, তখন অষ্টাষষ্ঠী হয় না। তো এই সংখ্যাবাচক যেগুলো আছে এইগুলো একটু খেয়াল করবে। তারপরে যেমন যেটা আমাদের 29, 2-9, যেটা একোনবিংশতি, না সরি 29 তো না, 19, হ্যাঁ 19, একান্নবিংশতি। এই হচ্ছে ব্যাস বাক্য। কি হচ্ছে? দুটো রূপ হচ্ছে, একোনবিংশতি, একাদনবিংশতি, মানে 20 থেকে 20 থেকে 1 কম, সেটা হচ্ছে 19। তোর অনেকগুলো রূপ হয়, শব্দরূপের মতো করে যদি বলি তাহলে পরে ওখানে আমার নবদশও হয়, নবদশ মানে 19, নবদশও হয়, একোনবিংশতিও হয়, একাদনবিংশতিও হয়। এগুলো হচ্ছে বিকল্প রূপ। তো তোমাকে দিতে পারে অপশনে যে একান্নবিংশতি, বা দিয়ে বললো যে একোনবিংশতি সঠিক বৈকল্পিক রূপটি কি। যদি নবদশে থাকে নবদশ, যদি একাদনবিংশতি থাকে তাহলে তাই। আমাকে সঠিক রূপগুলো জানতে হবে যে কোনটা কোনটা হয়। তারপর আরো একটা জায়গায় বিকল্প রূপ হয়, যেমন ধরো প্রিয়ঃ পুত্রঃ ইয়স্য, প্রিয়পুত্রঃ প্রিয়পুত্রঃ পুত্রপ্রিয়ঃ, দুটোই হয়, দুটোই সঠিক। তারপরে আহিতঃ অগ্নি येन स আহিতাগ্নি অগ্ন্যাহিতঃ, দুটোই সঠিক। পুত্রঃ জাতঃ यस्य सः জাতপুত্রঃ পুত্রজাতঃ, দুটোই সঠিক। তো এই যেগুলো ক্ষেত্রে বিকল্পের রূপ হয়, এগুলো বিকল্প রূপগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এক বিকল্প রূপ আসতে পারে, আর 2 আমার যদি অপশনে দুটো বিকল্প রূপই দিয়ে দেয় তাহলে দুটোই সঠিক, এরকম ধরনের অ্যান্সার হতে পারে। মোটা কথা হয় নয় বিকল্প যেটাই অপশন হোক না কেন, আমাকে সব রকমই জানতে হবে। তারপর কতগুলো ক্ষেত্রে যেমন পুংলিঙ্গ হয়ে যায় সমাসের পর, যেমন রূপবতী ভারিয়া ইয়স্য সহ রূপবৎ ভারিয়া, যেখানে যেখানে পুংবৎ ভাব হয় সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। শোভনা প্রিয়া ইয়স্য সহ শোভনা প্রিয়া, একা ভারিয়া অস্য এক ভারিয়া, গঙ্গা ভারিয়া অস্য গঙ্গা ভারিয়া। এগুলো ক্ষেত্রে যখন সমাস হয়ে যাচ্ছে তখন আমাদের পুংলিঙ্গ হয়ে যাচ্ছে। তারপরে যে শব্দগুলো বললাম সাহিত্য থেকে দিয়ে দেয়, বিউরম উড়াহ অস্য গূঢ়রস্কঃ, এই ধরনের উদাহরণগুলো। ভাষিত পুংস্কর, বহুধনিকা নগরী, একপিত্রিক, সমাত্রিক, মৃতপত্নিকঃ, মৃতবধূকঃ, এগুলো সব পুংবৎ ভাব। সব সমাস হয়ে যাওয়ার পরে সব হচ্ছে পুংলিঙ্গে হয়ে গেছে। এবং এইগুলো ক্ষেত্রে হচ্ছে সব ক প্রত্যয় যুক্ত হয়ে রূপ হয়েছে, যেমন মৃতা পত্নী ইয়স্য, মৃতপত্নী নয় মৃতপত্নীক, মৃতা বধূ ইয়স্য, মৃতবধূ নয় মৃতবধূক। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সমান মাতা ইয়স্য সমাত্রিক। তারপরে বিকল্প রূপ হচ্ছে লব্ধ যশঃ येन লব্ধ যশস্ক, আর একটা লব্ধ যশাহ, দুটো রূপই সঠিক। লব্ধ যশাহ এইটাও রূপ হবে, আবার লব্ধ যশস্ক ক প্রত্যয় লাগিয়ে যদি করি বিকল্পে তাহলে এটাও রূপ হবে।
অনুরূপেই সমান বয়স্কः সমান বয়াः, মুণ্ডিত শিরস্কः মুণ্ডিত শিরাः। এই যে রূপগুলো আছে এইগুলো কিন্তু বিকল্পে হচ্ছে। তারপরে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিরকম হয়, যেমন পরের উদাহরণটাই দেখো, বহবহ শ্রেয়াংসঃ অস্য বহু শ্রেয়ান। আর যদি অস্যাহ থাকে স্ত্রীলিঙ্গে যদি থাকে তাহলে বহু শ্রেয়সী। স্ত্রীলিঙ্গে যখন থাকে দু রকমের হয়, একটা কখনো কখনো এরকমও দিতে পারে যে তোমার শ্রেয় প্লাস মতু প্লাস নিপ, তাহলেও আমার অ্যান্সার হবে বহু শ্রেয়সী। মানে আমাকে একটা একটা লাগিয়ে লাগিয়ে পুরো মানে সিঁড়ি ভাঙা অঙ্কের মতো যেতে হবে, যে শ্রেয় তার সাথে প্লাস হচ্ছে মতু, তাহলে শ্রেয়ান, তারপরে নিপ মানে স্ত্রীলিঙ্গের রূপ হবে শ্রেয়সী। তখন শ্রেয়ান করলে উত্তর ভুল হয়ে যাবে। যদি নিপ থাকে বা স্ত্রীলিঙ্গ কথাটা যদি থাকে প্রশ্নে, তাহলে হচ্ছে তোমাকে এইভাবেই দিতে হবে। বা সমাসের ক্ষেত্রে যদি ব্যাস বাক্যে অস্যাহা থাকে, তার মানে আমাকে বুঝতে হবে স্ত্রীলিঙ্গের রূপ হবে। অস্যা আছে কিন্তু আমি পুংলিঙ্গের রূপটা দিয়ে দিলাম, তাহলে হবে না, ওটা সঠিক অ্যান্সার নয়। তারপরে এই যে উদাহরণগুলো, এই উদাহরণগুলো একটু খেয়াল করে দেখবে। এই যে সারঙ্গম ধনু আসছে, সারঙ্গ ধন্বা, পুষ্প ধন্বা, বিমূর্ধঃ, পঞ্চমূর্ধা, সুমেধাঃ, মন্দমেধাঃ, অল্পমেধাঃ। মেধা শব্দ যদি থাকে তাহলে মেধা লাস্টে। হ্যাঁ, মূর্ধনা মূর্ধি শব্দ যদি থাকে তাহলে মূর্ধা হবে। মূর্ধনি শব্দ যদি থাকে তাহলে মূর্ধা। কিন্তু দৌ মূর্ধানৌ হচ্ছে বিমূর্ধ, এটা আবার আলাদা। তারপরে কয়েকটা বিশেষ উদাহরণ, যেমন যুবতী জায়া ইয়স্য যুবজানি, প্রিয়া জায়া যস্য প্রিয় জানি। মানে জায়া যেখানে যেখানে থাকে বহুব্রীহি সমাসে সেখানে জানি হয়ে যায়। যুবজানি, প্রিয় জানি, সীতা জানি, এইরকম। গন্ধ শব্দ থাকলে গন্ধি হয়ে যায়, যেমন পদ্মস্য ইব গন্ধ অস্য, এর বিগ্রহ বাক্যটাও আলাদা। পদ্মের মতো গন্ধ যার, পদ্মস্য ইব গন্ধ অস্য পদ্মগন্ধি। কিন্তু যদি আমি শুধু বলি পদ্মস্য ইব গন্ধঃ পদ্মগন্ধঃ, যখন পদ্মগন্ধঃ বলছি তখন হচ্ছে উপমান কর্মধারে, পদ্মস্য ইব গন্ধঃ, না সরি বিগ্রহটা একটু ভুল হয়ে গেল, তখন থাকবে পদ্মম ইব গন্ধ, ওখানে প্রথম বিভক্তিতে থাকে, ইব আছে তো, তো পদ্মম ইব গন্ধঃ পদ্মগন্ধঃ। কিন্তু যদি পদ্মস্য ইব গন্ধঃ অস্য থাকে তাহলে পদ্মগন্ধি, ওটা তো হচ্ছে আমার উপমান কর্মধারা, এটা হচ্ছে বহুব্রীহি। তারপরে পাদ শব্দ থাকলে সেখানে পাত হয়ে যায় পুংলিঙ্গে যখন রূপ হয়, যেমন ব্যাঘ্রপাত, হস্তিপাত, চতুষ্পাত, দ্বিপাত, ত্রিপাত, এইরকম। আর এক শব্দের সাথে যখন পাদ শব্দের সমাস হয় তখন কিন্তু পদ হয়ে যায়, যেমন একঃ পাদঃ অস্য, এক পাদ হবে না, তখন এক পদ হবে। হৃদয় শব্দের স্থানে হৃদ হয়, যেমন সুহৃদ, সুহৃদ, দুর্হৃদ, এইরকম। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমি মোটামুটি আলোচনা করেছিলাম, নতুন করে সেইভাবে বলার কিছু নেই।
ইতরেতর সমাহারের পার্থক্য আমি আলোচনা করেছি, ওইটা খেয়াল রাখবে যে ইতরেতরে হচ্ছে আলাদা আলাদা করে প্রধান হয়, আর সমাহার দ্বন্দ্ব সমাসে হচ্ছে সমষ্টিগতভাবে প্রধান হয়। মানে যখন আমি বলছি রাম লক্ষ্মণও গচ্ছতঃ, এরকমও অনেক সময় আসে রাম লক্ষ্মণও ক্রিয়াপদ হবে, চারটে অপশন দিয়ে দিল, গচ্ছতি, গচ্ছন্তি, গচ্ছতঃ, আর কিছু একটা অপশন দিয়ে দিল। তো সেখানে কিন্তু রাম ও লক্ষ্মণও দ্বিবচনে আছে, যেহেতু ইতরেতর দ্বন্দ্ব সমাস, সেখানে গচ্ছতিও হবে না, গচ্ছন্তিও হবে না, ওখানে গচ্ছতই হবে। আর যদি সমাহার দ্বন্দ্ব হয় তাহলে আমার ক্রিয়াপদ একবচন। এবং যে যে ক্ষেত্রে সমাহার দ্বন্দ্বের স্পেস খুব লিমিটেড, সমাহার দ্বন্দ্ব সব জায়গায় হয় না, কিন্তু ইতরেতর দ্বন্দ্ব মানে সমাহার দ্বন্দ্ব যেখানে যেখানে হয় না সমস্ত জায়গায় ইতরেতর হয়, সমাহার দ্বন্দ্ব বাদ দিয়ে বাকি যেখানে যেখানে দ্বন্দ্ব সমাস হয় সব ইতরেতর দ্বন্দ্ব। সেই জন্য সমাহার দ্বন্দ্ব সমাসের কয়েকটা ক্ষেত্র যদি মনে রাখতে পারো তাহলে ইতরেতর দ্বন্দ্ব না সমাহার দ্বন্দ্ব বোঝা ইজি হয়ে যায়। সমাহার দ্বন্দ্বের যেমন কিছু ক্ষেত্র আছে, যেমন তোমার শরীরের অঙ্গ বাচক শব্দ যদি হয়, যেমন পানি পাবো, সেখানে সমাহার দ্বন্দ্ব হয়। তারপরে ধরো বাদ্যযন্ত্র যদি বোঝায়, মানে অনেকগুলো বাদ্যযন্ত্র একসাথে সমূহ বোঝাচ্ছে, সেখানে সমাহার দ্বন্দ্ব হয়, যেমন শঙ্খ দুন্দুভি, ভেরি পটহম। স্বর মানে গানের যে সারে গামা, সেইটা হলে হচ্ছে সমাহার দ্বন্দ্ব হয়, যেমন গান্ধার, ঋষভ গান্ধারম ধৈবত পঞ্চমম, এরকম। তারপরে যদি সেনা বাহিনী মানে বোঝায়, সেনাবাচক শব্দ যদি হয়, যেমন রথিকাশ্বারোহম, ধনুস্বরম, শরতুনিরম, এরকম সেনা বাচক শব্দ বা অস্ত্র বা অস্ত্রশস্ত্র বাচক শব্দ যদি হয় সেখানে সেখানে সমাহার দ্বন্দ্ব হয়। নদীবাচক শব্দের মধ্যে সমাহার দ্বন্দ্ব হয়, যেমন গঙ্গা আছে সোনা, গঙ্গা আছে সোনাশ্চ গঙ্গা সোনা। কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে নদীবাচক শব্দের মধ্যে সমাহার দ্বন্দ্ব সমাস হবে, কিন্তু বিপরীত লিঙ্গের মধ্যে। যদি আমার গঙ্গা আছে যমুনা চ থাকে তাহলে আমার গঙ্গা যমুনাম হবে না, তাহলে গঙ্গা যমুনে, যেহেতু গঙ্গা স্ত্রীলিঙ্গ যমুনা স্ত্রীলিঙ্গ। কিন্তু যদি ভিন্ন লিঙ্গে হয়, যেমন গঙ্গা আছে সোনাশ্চ, একটা স্ত্রীলিঙ্গ একটা পুংলিঙ্গ, এখানে আমার সমাহার দ্বন্দ্ব হয়, এটা মাথায় রাখতে হবে। সেরকমই তোমার দেশবাচক শব্দ যদি হয় তাহলে সেখানেও সমান লিঙ্গের ক্ষেত্রে ইতরেতর দ্বন্দ্ব, ভিন্ন লিঙ্গের ক্ষেত্রে সমাহার দ্বন্দ্ব, যেমন কুরুবাশ্চ কুরুক্ষেত্রাঞ্চ, মানে একটা পুংলিঙ্গ একটা নপুংসক লিঙ্গ, এখানে আমার কুরুক্ষেত্রম, মথুরা পাটলিপুত্রম। কিন্তু সমান লিঙ্গ যদি হয় তাহলে হবে না, যেমন মদ্রাশ্চ কেকয়াশ্চ মদ্র কেকয়াহ, এখানে ইতরেতর হয়েছে, যেহেতু মদ্র আর কেকয় দুটো দেশবাচক শব্দই পুংলিঙ্গ। খুব ক্ষুদ্র জন্তু যদি হয়, ক্ষুদ্র পশু নাম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সমাহার দ্বন্দ্ব হয়, যেমন দন্ত মুশিকম, যুকমক্ষিকম, মৎকুনা পিপিলিকম। একটা বড় একটা ছোট যদি হয়, মানে হাতি আর মুশিকের হ্যাঁ হাতি আর মুশিকের মধ্যে যদি হয়, হস্তি মুশিক এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সমাহার দ্বন্দ্ব হবে না, সেক্ষেত্রে ইতরেতরই হবে। দুটোই ছোট জন্তু বোঝায়, তবেই সমাহার দ্বন্দ্ব সমাস হবে। তারপরে যেমন যে সামচ বিরোধা শাশ্বতিকা, মানে যাদের মধ্যে পরস্পর বিপরীত, মানে বা যাদের মধ্যে আজন্ম শত্রুতা, এরকম ক্ষেত্রে হচ্ছে সমাহার দ্বন্দ্ব হয়, যেমন অহিনকুলম, কাকলুকম, মার্জার মুশিকম, হ্যাঁ এইরকম। বা তোমার পরস্পর বিপরীত যেমন বললাম শীতোষ্ণম, সুখ দুঃখম, জন্ম মরণম, এইরকম পরস্পর বিপরীত বা যাদের মধ্যে আজন্ম শত্রুতা, শত্রু ভাবাপন্ন, এরকম ক্ষেত্রে হচ্ছে সমাহার দ্বন্দ্ব। কিন্তু হ্যাঁ, যদি দেবাশ্চ অসুরাশ্চ থাকে, সেক্ষেত্রে আমি যদি মনে করি যে দেবাসুরম হবে, তাহলে হবে না, যে দেবতা আর অসুরদের তো বিরোধ, শাশ্বত বিরোধ, সবসময় বিরোধ থাকে, তাহলে দেবাসুরম হবে না, তখন দেবাসুরও হবে। দেবাসুরম এক দুটো প্রয়োগ যে নেই তা নয়, কিন্তু দেবাসুরও প্রয়োগও আছে,
মানে সবসময় বিরোধ অর্থে যদি ব্যবহার না হয়, মানে অর্থ কনটেক্সটে ডিপেন্ড করবে হয়তো, যে যদি অর্থ হয় মানে যদি শাশ্বতিক বিরোধ অর্থে যদি ব্যবহার হয় তাহলে হয়তো দেবাসুরম হবে, কিন্তু অন্যান্য জায়গায় দেবাসুরম হবে, ইতরেতর হবে। আর বিশেষ উদাহরণ যেগুলো দেওয়া আছে একটু খেয়াল করে দেখবে, তার মধ্যেও যেগুলো বিকল্প রূপ হয়, যেমন কুশকা আসম কুশকা আসাহা, তিলমা আসম তিলমা আসাহা, বৃহীয়মম বৃহীয়বাহা, দধিঘৃতম দধিঘৃতে, গো মহিষম গো মহিষাহা। এর কিন্তু মানে দুটো দুটো করে রূপ হয়, একটা ইতরেতর একটা সমাহার। দুটো দুটো করে রূপ হয় বিকল্পে। তারপর দিগবাচক ক্ষেত্রে যেখানে যেখানে হয়েছে, যেমন পূর্বাপরম পূর্বাপরে, অধর উত্তরে, হ্যাঁ, এইগুলো ক্ষেত্রে কিন্তু বিকল্প রূপ আছে। আরেকটা জিনিস খেয়াল করার বিষয়, ইতরেতর দ্বন্দ্ব সমাসে যখন ঋকারান্ত শব্দ থাকে, কোথায় মাতা হবে কোথায় মাতৃ হবে, মানে এরকম, মানে বলতে যাচ্ছি ঋকারান্ত মানে কোথায় ঋকার হবে কোথায় আকার হবে। যেমন হোতাচ পোতাচ যখন হচ্ছে হোতা পোতার, নেষ্টাচ উদ্গাতাচ নেষ্টোদগাতার, এগুলো ক্ষেত্রে কিন্তু আনং আদেশ হচ্ছে, মানে আকার হচ্ছে, ঠিক আছে। পিতাচ পুত্রশ্চ পিতা পুত্র, মাতাচ পিতাচ মাতা পিতর, এগুলো ক্ষেত্রে কিন্তু সব আনং আদেশ হচ্ছে, সব আকার আমরা পাচ্ছি। তারপর দুই একটা ক্ষেত্রে যেমন দেখো ইন্দ্রাবরুণ মিত্রাবরুণ, এগুলো ক্ষেত্রে দীর্ঘ হয়ে যাচ্ছে, মানে ইন্দ্রাশ্চ বরুণাশ্চ ইন্দ্রাবরুণ, ইন্দ্র মানে ইন্দ্র বরুণ হওয়া উচিত কিন্তু হচ্ছে না, সূত্র মেনে দীর্ঘ হয়ে যাচ্ছে, আকার হয়ে যাচ্ছে। যেমন অগ্নিষ্ঠ সোমাশ্চ অগ্নি সোম, দীর্ঘ ইকার হয়ে যাচ্ছে, দীর্ঘ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর দৌষ্ট ভূমিষ্ঠ, দাবা ভূমি, এখানে রূপ কিন্তু অন্যরকম, শব্দ দৌ শব্দ কিন্তু হচ্ছে দাবা আদেশ হয়ে যাচ্ছে, দাবা ভূম। আবার দৌষ্ট পৃথিবীচ দ্যাবা পৃথিব্য, এগুলো কিন্তু দ্যাবা আদেশ হয়ে যাচ্ছে। আবার একটা জিনিস দেখো, মাতা আচ পিতা আচ যখন হচ্ছে মাতা পিতরও হচ্ছে, কিন্তু যখন উল্টো হচ্ছে পিতা আচ মাতা আচ তখন মাতরা পিতরও হচ্ছে। জায়াচ প্রতিষ্ঠ, জায়াপতি দম্পতি জম্পতি, তিনটে রূপই ঠিক, তিনটেই বিকল্পে হয়। বাক্য মনশ্চ, এটা প্রায় ভুল হয়, বাক্য মনশ্চ বাং মনসম নয়, বাং মনসে, কারণ মনস শব্দ হচ্ছে আমার নপুংসক লিঙ্গ শব্দ, তার হচ্ছে যখন বাক শব্দের সঙ্গে সমাস হয় তখন ও কি হয়ে যায়, বাং মনস এইরকম রূপটা আসে, মানে হিসাব মতো কি আমাদের যখন মনস শব্দ আমরা রূপ করি, শব্দ রূপ করি, তখন কি হয় মনাহ মনাসি মনাংসি, তাহলে আমার হওয়া উচিত ছিল বাং মনাসি, ইতরেতরের নিয়ম মেনে যে দুটো আছে দ্বিবচনে হবে বাং মনসি, উত্তর পদের লিঙ্গ অনুযায়ী, তাহলে মনস শব্দের মতো রূপ হবে, তাহলে বাং মনসি, কিন্তু তা হয় না, যখন বাক্য মনশ্চ হয় হয়ে বাং মনস এইরকম হয়, হয়ে তার দ্বিবচনে যেরকম আমরা ওই কি বলবো ফলম ফলে ফলানি করি, ওই রকম ফলে বাং মনসাম বাং মনসে, ওই রকম নপুংসক লিঙ্গের মতন রূপটা যায়, মানে অকারান্তের মতন রূপটা যায়। ওখানে কিন্তু বাং মনসি হবে না, বাং মনসে, বাং মনসমও হবে না, বাং মনসে, যেহেতু দ্বিবচন দুটো আছে ওই জন্য বাং মনসে। নক্তন দিবম রাত্রিন দিবম, অহন শব্দ যদি থাকে তাহলে অহর দিবম অহোরাত্রম, অহন শব্দের জায়গায় অহ আদেশ হয়ে যায়। এইগুলো জায়গা একটু খেয়াল রাখবে। অ্যাক্সেস থেকেও আসে অনেক সময়, রামশ্চ রামশ্চ রামৌ, সিম্পল দ্বিবচনই, কিন্তু ওটাকে অ্যাক্সেসের মতো করে দিল, যে রামশ্চ রামশ্চ কি হবে রামৌ,
আর যদি 2-এর বেশি থাকে, 5টা রাম থাকে বা 3টে রাম থাকে, 4টে রাম থাকে, তাহলে রামা। 2-এর বেশি হলেই বহুবচন। তো এগুলো হচ্ছে একশেষের উদাহরণ। বা অনেক সময় দিয়ে দেয় যে রামও কোন সমাসের উদাহরণ। আমাদের চট করে মনে হয় কোন সমাসের উদাহরণটা তো শব্দরূপ, সমাস কেন বলছি, তো ওটা হচ্ছে একশেষের মধ্যে পড়ে। বা কোন পদবিধির উদাহরণ, কোন প্রক্রিয়ার উদাহরণ, তো একশেষ, উত্তর হবে একশেষ। একশেষের মাধ্যমে ওটা হয়। তারপর যেমন পিতা চ মাতা চ, মাতা পিতরও যেমন হয়, মাতা চ পিতা চ মাতা পিতরও হয়, আবার পিতরও হয়। যদি একশেষ করি তাহলে পিতরও হবে, যদি একশেষ না করি এমনি ইতরেতর করি তাহলে হচ্ছে মাতা পিতরও হবে। ঠিক একই রকম ভাবে শ্বশুরশ্চ শ্বশুরশ্চ, শ্বশুর শ্বশুরও এটাও হবে, আবার যদি একশেষ করি শ্বশুরও হবে, মানে একটা অবশিষ্ট থাকে। একশেষ মানে একটা অবশিষ্ট থাকে। শুক্লশ্চ শুক্লাচ শুক্লঞ্চ, শুক্লান, এগুলো ক্ষেত্রে বর্ণবাচক শব্দের ক্ষেত্রে এরকম যদি ভিন্ন ভিন্ন লিঙ্গে অনেকগুলো যদি থাকে সেক্ষেত্রে একশেষ হয়। অলুক সমাস যেগুলো আছে ওগুলো একটু দেখবে। অলুক সমাসে বোঝাই যায় যেখানে যেখানে বিভক্তির লোপ হয় না, সেটা হচ্ছে অলুক। যেমন সিম্পল যুধিষ্ঠির, যুধি স্থির সমাস হয়ে গেছে যুধিষ্ঠির। তাহলে ওই যে যুধি সপ্তমী বিভক্তিটা, যুদ্ধে, ওই সপ্তমী বিভক্তিটা এখানে লোপ পায়, ওই জন্য এটা হচ্ছে অলুক। এইরকম ভাবে যেখানে যেখানে কণ্ঠে কাল অরণ্যে তিলকাহ বনে কিংশুকাহ গবিষ্ঠির যুধিষ্ঠির হস্তে বন্ধ, এগুলো হচ্ছে সব অলুক সমাসের উদাহরণ, যেখানে বিভক্তির লোপ হয় না। স্ত্রী প্রত্যয়টা দিয়ে আমি আজকের ক্লাস শেষ করব। স্ত্রী প্রত্যয় পর্যন্ত আমাদের আজকের আলোচনা হবে, তারপর আমরা আজকের মতন শেষ করে দেব। স্ত্রী প্রত্যয়ের ক্ষেত্রে বিশেষভাবে বলার কিছু নেই, শুধু কয়েকটা জিনিস যখন তোমরা উদাহরণগুলো পড়বে তখন একটু নিয়মগুলো খেয়াল করে পড়বে। আমি বারবার বলছি, নিয়ম না হলে অপশানে প্রচুর গোলায়, কনফিউশন হয়, হ্যাঁ, বোঝা যায় না। তো সেই জন্য নিয়মগুলো একটু খেয়াল করবে। তো যেমন কোথায় শুদ্রা, কোথায় শুদ্রি, আবার যদি মহৎ শব্দের যোগ থাকে তাহলে মহাশুদ্রা হবে না মহাশুদ্রি হবে। ম্যাম, হ্যাঁ বলো। আজকে তো অনেকটা হয়ে গেল, তো এইটা হ্যাঁ, এই স্ত্রী প্রত্যয়টা জাস্ট 2 মিনিট লাগবে, স্ত্রী প্রত্যয়টা আলোচনা করে আমরা আজকের মতো শেষ করে দেবো। আচ্ছা, ঠিক আছে। হুম হুম। এগুলো তো নিয়ম তোমরা পড়বে, এখানে বিশেষভাবে বলার কিছু নেই। যেমন কয়েকটা 2-1টা জায়গা আমি বলছি, যেমন মৎস্য, মৎস্য শব্দ হচ্ছে দন্তস্বয় জফলা, কিন্তু তার যখন স্ত্রীলিঙ্গের রূপ হয় তখন কিন্তু জফলা থাকে না। মৎস্য কিন্তু স্ত্রীলিঙ্গ হলে মৎসি, ওখানে দন্তস্বয় জফলা হয় না, দন্তস্বয় দীর্ঘইকার। এই একটু বানান খেয়াল রাখতে হবে। তারপরে মনুষ্য, মনুষী, এবং এইটা বেশ কয়েকবার এসেওছে পরীক্ষাতে, যে একটা মনু শব্দের স্ত্রীলিঙ্গ এসছে, আর একটা মনুষ্য শব্দের এসছে, আর একটা মানুষ শব্দের এসছে। তো একটু খেয়াল রাখবে যে মনু শব্দ যদি হয় তাহলে সরি, হ্যাঁ, মানব, মানব থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে মনাবি বোধহয়, সরি, মনু থেকে হচ্ছে মনাবি যেটা, আর মানুষ থাকলে সেটা হবে মনুষী, আর যদি মনুষ্য থাকে তাহলে হচ্ছে
মনুষ্যের ক্ষেত্রে হচ্ছে মানুষই বোধহয় সম্ভবত, একটু খেয়াল করে তোমরা দেখে নেবে যে মনুষ্যের ক্ষেত্রে বোধহয় মানুষই। আর মানুষ শব্দ যদি থাকে তাহলে মনুষ্যই। খুব গোলা এটা। তারপর যেমন যুবন শব্দের ক্ষেত্রে তি আদেশ হয় স্ত্রীলিঙ্গে, নিপ্রত্যয়ী হয় কিন্তু স্ত্রীলিঙ্গে তি আদেশ হয়, সেই জন্য রূপটা হয় যুবতী। ওটা অনেক সময় অপশনে গুলিয়ে দেয় যে যুবতী না যুবতী না আর কিছু জুনি যুবনী এরকম ধরনের অপশন দিয়ে দেয়। তো ওখানে সঠিক উত্তর হবে হচ্ছে তয়রস্যি বিসর্গ। বিশেষ করে সত্রী প্রত্যয়ের ক্ষেত্রে খুব গোলায়। সত্রী প্রত্যয়ের ক্ষেত্রে তোমরা কৃত প্রত্যয়ের প্রকরণে যেখানে সত্রী প্রত্যয়ের আলোচনা আছে সেখানে দেখে নেবে যে কোথায় অন্তি হয় কোথায় তি হয়, মানে কোথায় নুমাগম হয় আর কোথায় হয় না। ওখানে আমি একটা নিয়ম বলে দিয়েছি, ওটা বেশিরভাগ জায়গাতেই লাগে। ওইটা একটু দেখবে যে কোথায় টি আর কোথায় অন্তি। তারপরে যেমন রাজন শব্দের ক্ষেত্রে রাজ্ঞী হয়, আর মহারাজ শব্দের ক্ষেত্রে দুটো হয়, একটা মহারাজি আর একটা হচ্ছে মহারাজ্ঞী। মহারাজ্ঞীর শব্দের অর্থ আলাদা আর মহারাজি শব্দের অর্থ কিন্তু আলাদা। সেরকমই কিঙ্করা কিঙ্করি, কোনটা মহিলা দাসী আর কোনটা কিঙ্করের স্ত্রী, এটা বেশিরভাগ ক্ষেত্রে অর্থ পার্থক্যে আসে। অনেক সময় অর্থও জানতে চায় যে কিঙ্করি শব্দের অর্থ কি বা কিঙ্করা শব্দের অর্থ কি। এরকম যেখানে যেখানে এইরকম ধরনের আছে যে দুটো দুটো রূপ আছে, অর্থের পার্থক্য আছে, সেগুলো খুব ভালো করে একটু দেখবে। যেমন শূদ্রী শূদ্রা এরকম। তারপরে যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যেমন সর্ব শব্দ, সর্ব শব্দের স্ত্রীলিঙ্গে হচ্ছে সর্বাণী। ওখানে সর্ব মানে হচ্ছে শিব, শিবের স্ত্রী সর্বাণী। কিন্তু যদি সর্বণ শব্দ থাকে মানে যেটার অর্থ রাত, যে ওটা স্ত্রীলিঙ্গে হচ্ছে সর্বরী, ওটা কিন্তু সর্বাণী নয়, ওটা সর্বণ শব্দ। আর এটা সর্ব শব্দ, সর্ব শব্দ তালিপস বয়রে ওটা হচ্ছে সর্বাণী। আর যেটা হচ্ছে যেরকম ভব ভবানী শিব শিবানী হয় ওই রকম। আর যে সর্বণ শব্দ যদি হয় তাহলে সর্বরী, মানে যেটার অর্থ রাত্রি। তারপরে যেরকম মহৎ অর্থে স্ত্রী প্রত্যয় যুক্ত হয়, মহৎ হিমম হিমানি, মহৎ অরণ্যম অরণ্যানি। তো এক্ষেত্রে অনেক সময় দিয়ে দেয় যে হিমানি শব্দের অর্থ কি, জবানি শব্দের অর্থ কি, জবনানি শব্দের অর্থ কি, বা জবনী শব্দের অর্থ কি। তো তিনটে আছে না, জবানি জবনী আর হচ্ছে জবনানি, তিনটে অর্থ আছে। সেরকম মাতুলি মাতুলানি, উপাধ্যায়ানি উপাধ্যায়ী, এইগুলো একটু আচার্যা আচার্যানি, এইগুলো অর্থ পার্থক্য, এগুলো একটু খেয়াল করতে হবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাধারণত অর্থ পার্থক্যে যেগুলো আসে ওইগুলো থেকেই আসে, কারণ স্ত্রী প্রত্যয় সিলেবাসে নেই, স্ত্রী প্রত্যয় থেকে অন্য প্রশ্ন আসবে না। অর্থ পার্থক্য যেগুলো আছে সেইখান থেকেই খুব সম্ভবত আসবে। যেমন চন্দ্র বদনা হয় না চন্দ্র বদনী হয়, মৃগ নয়নী হয় না মৃগ নয়না হয়। ঠিক আছে, তো মৃগ নয়না চন্দ্র বদনা এগুলো ক্ষেত্রে ইকার হয় না। এখানে দেখবে উপরে নিয়মে লেখাই আছে যে নিশ হয় না, মানে ইকার আসে না, ওগুলো ক্ষেত্রে টাপই হয়। ঠিক আছে, কিন্তু আবার কোন কোন ক্ষেত্রে দুটোই হয়, যেমন কৃষোদরী কৃষোদারা, তুঙ্গ নাসিকি তুঙ্গ নাসিকা। তো এখানে যেমন কৃষোদরী কৃষোদারা, এই দুটো উদাহরণ খুব আসে। তারপরে যেমন তিন প্রত্যয়ান্ত, আমরা স্ত্রী প্রত্যয় বলছি, কৃত প্রত্যয় প্রকরণে আমরা পড়েছি যে তিন প্রত্যয়ান্ত শব্দ মতি বুদ্ধি এইগুলো শব্দ হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ হয়।
তো সেই জন্য অনেক সময় দিয়ে দেয় যে ভক্তি শব্দটি কোন লিঙ্গ। তো তিন প্রত্যয় থাকা মানে ওটা স্ত্রীলিঙ্গ শব্দ। বুদ্ধি, মুক্তি, ভক্তি, মতি, কৃতি, স্থিতি, গতি, এগুলো সব হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অশুদ্ধি সংশোধন আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট পরীক্ষার। যে অশুদ্ধি সংশোধন আসে, অশুদ্ধি সংশোধন, অনুবাদ, এগুলো আসে। তো অশুদ্ধি সংশোধন একটা ইম্পর্টেন্ট পার্ট। তো ওখানে অনেক সময় দিয়ে দেয় যে প্রতিশব্দ আমরা জানি যে প্রত্যয় চতুর্থীতে হয়। তো কিন্তু যখন সমাস হয় তখন কিন্তু পতায়ে মুনি শব্দের মতো রূপ হয়। একমাত্র সমাসেই হচ্ছে প্রতিশব্দ মুনি শব্দের মতো রূপ হয়। মুনায়ে মানে যেখানে যেখানে পার্থক্য হয়, মুনায়ে আর ওখানে হচ্ছে আমার প্রত্যয়। তো শুধু যদি প্রতিশব্দ থাকে তাহলে প্রত্যয় চতুর্থীর এক বচন। আর যদি কোনো সমাস কিছুর সঙ্গে সমাস হয়, গৃহপতি, নরপতি, গণপতি, তো তখন হচ্ছে পতায়ে, গণপতায়ে, গৃহপতায়ে, নরপতায়ে, তখন প্রত্যয় হবে না, তখন গণপত্যই বলতে পারবে না, গণপত্যই নম হয় না, গণপতায়ে নম। আর ঠিক একই রকম ভাবে স্ত্রী প্রত্যয়ের ক্ষেত্রে গৃহপত্নী, গৃহপতি দুটোই হয়। তো ওটা একটু খেয়াল রাখতে হবে। তারপরে এইটা যেমন খুব আসে, পানিগৃহীতি, পানিগৃহীতা, অর্থের পার্থক্য আসে। পানিগৃহীতি মানে হচ্ছে যাকে আমি বিয়ে করেছি, পানিগ্রহণ মানে হচ্ছে বিবাহ। তো যে আমার স্ত্রী সে হচ্ছে পানিগৃহীতি। আর পানিগৃহীতা যখন টাপ হচ্ছে, পানিগৃহীতা মানে হচ্ছে প্লেন, মানে কারো হাত ধরা হয়েছে, যার হাত ধরা হয়েছে সে হচ্ছে পানিগৃহীতা। নর্মালি যে কারো হাত ধরলে পানিগৃহীতা, কিন্তু যদি স্ত্রী হয় তাহলে পানিগৃহীতি। তো অর্থের পার্থক্য। তো এই জিনিসগুলো একটু খেয়াল করে পড়বে। আজকে আমরা মোটামুটি সমাস আর স্ত্রী প্রত্যয়টা আলোচনা করলাম। তো কালকের যে ক্লাস হবে, কালকের ক্লাসে আমি বাকিটা মানে শব্দরূপ, ধাতুরূপ, কারক আর মূলত অর্থের পার্থক্য, অশুদ্ধি সংশোধন, মূলত অর্থের পার্থক্য আর অশুদ্ধি সংশোধন নিয়ে আলোচনা করব। কারণ শব্দরূপ, ধাতুরূপে আলাদা করে বলার কিছু নেই, কারকে আলাদা করে বলার কিছু নেই। তো বাকি যে প্রকরণগুলো আছে, কৃত, তদ্ধিত, স্বন, ইয়ন, নাম ধাতু ইত্যাদি, এগুলো সবে থেকে অশুদ্ধি সংশোধন কিন্তু সব থেকে আসতে পারে। আর অর্থের পার্থক্য হচ্ছে যেগুলো যেগুলো ক্ষেত্রে অর্থের পার্থক্য হয়, যেমন নাম ধাতুর ক্ষেত্রে অর্থের পার্থক্য হয়, পরস্পরী পদ, আত্মনেপদ বিধানে অর্থের পার্থক্য হয়, স্ত্রী প্রত্যয়, সমাস ইত্যাদিতে অর্থের পার্থক্য হয়। তো অর্থের পার্থক্য যেখানে যেখানে হওয়া সম্ভব সেই জায়গাগুলো আমি কালকে আলোচনা করব। তার সাথে অশুদ্ধি সংশোধন, যে কোথায় কোথায় জায়গায় অশুদ্ধি সংশোধন দিতে পারে এবং কি ধরনের অশুদ্ধ সাধারণত থাকে। তো এটা নিয়ে আমরা কালকে আলোচনা করব। তোমরা ভালো করে প্রিপারেশন নাও। সবাইকে বেস্ট অফ লাক। অনেকক্ষণ ধৈর্য ধরে তোমরা শুনেছো, আশা করি তোমাদের লাভ হবে। এইভাবে পড়ো, গেসটা যেন সঠিক হয়, অনুমান যেন সঠিক হয়, বুঝে পড়ো, তাহলে দেখবে অনেক ইজি হয়ে যাবে অপশন চুজ করা। ঠিক আছে, আজকের মতো সকলকে শুভরাত্রি। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি কাল নিয়ে নেব, আজ অনেকটা দেরি হয়ে গেছে, আজ আমি ছেড়ে দিচ্ছি। কালকে প্রশ্ন যদি কারো কিছু থাকে আমি কাল নিয়ে নেবো প্রশ্ন।